নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন পিএমজি অডিও। আমি আপনাদের পড়ে শোনাতে শুরু করেছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বিপ্রদাস। এখন আপনাদের শোনাচ্ছি সেই উপন্যাসটিরই চতুর্থ পর্ব। দয়াময়ীর আচরণে বন্দনার প্রতি যে প্রচ্ছন্ন লাঞ্ছনা ও অব্যক্ত গঞ্জনা ছিল, সতীকে তাহা গভীরভাবে বিঁধিয়াছিল। কিন্তু শাশুড়িকে কিছু বলা সহজ নয়, তাই সে একখানি চিঠি লিখিয়া বোনের হাতে দিবার জন্য স্বামীকে ঘরে ডাকিয়া পাঠাইল। দুপুরের ট্রেনে বিপ্রদাস কলিকাতায় ফিরিবে, এমন সময়ে দয়াময়ী আসিয়া প্রবেশ করিলেন। এরূপ তিনি কখনো করেন না। ছেলে এবং বউ উভয়েই বিস্মিত হইল। সতী মাথায় আঁচল টানিয়া দিয়া বাহির হইয়া যাইতেছিল। শাশুড়ি নিষেধ করিয়া কহিলেন, না বৌমা, যেও না। তোমার অসাক্ষাতে তোমার বোনের নিন্দে করব না, একটু দাঁড়াও। বিপিন, জানিস তুই কেন এত ব্যস্ত হয়ে আমি বাড়ি চলে এলুম? বিপ্রদাস বলিল, ঠিক জানি নে মা, কিন্তু কোথাও কিছু একটা গোলযোগ ঘটেছে এইটুকুই আন্দাজ করেছি। মা কহিলেন, গোলযোগ ঘটেনি, কিন্তু ঘটতে পারত। এর থেকে মা দুর্গা আমাকে রক্ষে করেছেন। কাল বেহাই মশাই বোম্বাইয়ে চলে যাবেন। কথা ছিল তারপরে বন্দনা এসে কিছুদিন থাকবে ওর মেজ দিদির কাছে। কিন্তু মেয়েটার মাথায় যদি এতটুকু বুদ্ধি থাকে তো এখানে সে আর আসতে চাইবে না। বাপের সঙ্গে সোজা বোম্বাইয়ে চলে যাবে। যদি না যায় যেতে বলে দিস। বৌমা, মনে দুঃখ করো না মা। অমন বোনকে বনবাসে থাকতে দেওয়া চলে, কিন্তু ঘরে এনে তোলা চলে না। বিপ্রদাস নিরুত্তরে চাহিয়া রহিল। তাহার বিস্ময়ের অবধি নাই। দয়াময়ী বলিতে লাগিলেন, আমার পোড়া কপাল যে ওকে ভালোবাসতে গিয়েছিলুম। মনে করেছিলুম ও আমাদেরই একজন। ওর চালচলনে গলদ আছে। ভেবেছিলুম সেসব স্কুল কলেজে পড়ার ফল। চাঁদের গায়ে উড়ো মেঘের মতো, বাতাস লাগলে উড়ে যাবে, থাকবে না। হাজার হোক সতীর বোন তো বটে, কিন্তু ও বর বেছে নিলে কায়েতের ঘর থেকে। কে জানতো বিপিন, মানুষের বংশে জন্মে ওরা এত অধঃপাতে গেছে? বিপ্রদাস কহিল, ও এই কথা, কিন্তু ওরা যে জাত মানে না এ খবর তো তুমি শুনেছিলে মা? দয়াময়ী বলিলেন, শুনেছিলুম, কিন্তু চোখে দেখিনি, বোধহয় মনে বুঝতেও পারিনি। রূপকথার গল্পের মতো, কিন্তু চোখে দেখলে যে কারো পরে কারো এত বেতেষ্টা জন্মায় তা সত্যি জানতুম না বাবা। বলিতে বলিতে ঘৃণায় তিনি যেন শিহরিয়া উঠিলেন। কহিলেন, মরুক কে, যা ইচ্ছে হয় করুক, কে আর আমারও, কিন্তু আমার বাড়িতে আর না। বিপ্রদাস চুপ করিয়া আছে দেখিয়া বলিলেন, কই, জবাব দিলি না যে বিপিন? জবাব তো তুমি চাওনি মা। হুকুম দিলে বন্দনা যেন না আসে, তাই হবে। তাহার কথা শুনিয়া দয়াময়ী দ্বিধায় পড়িলেন। হুকুমটা কি অন্যায় দিচ্ছি তোর মনে হয়? হয় বই কি মা, বন্দনা অন্যায় কিছু করেনি। সামাজিক আচার ব্যবহারে আমাদের সঙ্গে তাদের মেলে না, তারা জাত মানে না। এ কথা জেনেই তাকে তুমি আসার আহ্বান করেছিলে, ভালোবেসেছিলে। তোমার মনে হয়তো আশা ছিল তারা মুখেই বলে, কাজে করে না। এইখানেই তোমার হয়েছে ভুল, আঘাতও পেয়েছ এই জন্যে। দয়াময়ী বলিলেন, সে হয়তো সত্যি, কিন্তু ওর বিয়ের ব্যাপারটা শুনলে তোরই কি ঘেন্না হয় না বিপিন? তুই বলিস কি বলতো? বিপ্রদাস স্মিত মুখে কহিল, তার বিয়ে এখনো হয়নি, কিন্তু হলেও আমার রাগ করা উচিত নয় মা। বরঞ্চ এই ভেবে শ্রদ্ধাই করব যে ওদের বিশ্বাস সত্য, কাজের মধ্যে দিয়ে প্রকাশ পেলে। ওরা ঠকালে না কাউকে। কিন্তু কলকাতায় অনেককে দেখেছি যারা বাক্যের আড়ম্বরে মানে না কিছুই, জাতিভেদ বিশ্বাসও করে না, গালও দেয় প্রচুর, কিন্তু কাজের বেলাতেই গা ঢাকা দেয়, আর তাদের খুঁজে মেলে না দেখা। তাদেরই অশ্রদ্ধা করি আমি সবচেয়ে বেশি। রাগ করো না মা, তোমার দ্বিজুটি হলো এই জাতের। শুনিয়া দয়াময়ী মনে মনে যে অখুশি হইলেন তা নয়। দ্বিজুর সম্বন্ধে বলিলেন,
ওটা ওই রকম ফাঁকিবাজ। কিন্তু আচ্ছা বিপিন, বন্দনাকে যদি তুই ঘৃণাই করিস নে, তবে তার ছোঁয়া কিছু খাস নে কেন? ওকে রান্নাঘরে পাঠাতুম বলে তুই সে ঘরে খাওয়াই ছেড়ে দিলি, খেতে লাগলি আমার ঘরে। আর কেউ না বুঝুক, আমিও বুঝতে পারিনি ভাবিস? বিপ্রদাস বলিল, তুমি বুঝবে না তো মা হয়েছিলে কেন? কিন্তু আমি যে সত্যি জাত মানি মা, আমি তো তার ছোঁয়া খেতে পারিনি। যেদিন মানব না, সেদিন প্রকাশ্যেই তার হাতে খাবো, একটুও লুকোচুরি করব না। দয়াময়ী বলিলেন, তুই জানিস নে বিপিন, কি করে আমি তার কাছ থেকে এইটি ঢেকে বেড়াতুম। মেয়েটা এখানে আসুক না আসুক, দেখিস এই কথা কখনো যেন সে টের না পায়। তার ভারী লাগবে, তোকে সে বড় ভক্তি করে। তাহার শেষের কথাগুলি যেন সহসা স্নেহরসে আর্দ্র হইয়া উঠিল। বিপ্রদাস হাসিয়া কহিল, আমাকে সে ভক্তি করে কিনা জানি নে মা, কিন্তু তার ছোঁয়া যে খাইনে সেই কথা জানে। অমন অভিমানী মেয়ে এ জেনেও তোকে এত ভক্তি করত? তার মানে? ভক্তি করার কথা তোমরাই জানো মা, কিন্তু আমি জানি সে অত্যন্ত বুদ্ধিমতী। তোমাদের সমস্ত ঢাকাঢাকি সেখানে নিষ্ফল হয়েছে। দয়াময়ী ক্ষণকাল নীরবে কি ভাবিলেন, তারপরে বলিলেন, তাই বুঝি সে অত পীড়াপিড়ি করত? কিসের পীড়াপিড়ি মা? দয়াময়ী বলিতে লাগিলেন, আমি বিধবা মানুষ, আমার ভাতে ভাত হলেই চলে, কিন্তু সে তা কিছুতে হতে দেবে না। মার্কেট থেকে নানা নতুন তরকারি আনাবে, নিজে কুটে বেচে দেবে। বামুন পিসিকে দিয়ে 10খানা তরকারি জোর করে রাঁধিয়ে নিয়ে তবে ছাড়বে। ও জানতো সামনে এসে যার দেওয়া চলে না, তাকে পরের হাত দিয়ে ঘুষ পাঠাতে হয়। কেন, কেউ কি বুঝতে পারিসনি বিপিন? অমন রান্না পিসি তার বাপের জন্মেও রাঁধতে জানে না। বিপ্রদাস সহাস্যে উত্তর দিল, না মা, অত লক্ষ্য করিনি। শুধু মাঝে মাঝে সন্দেহ হতো তোমার অতিথিদের সে রান্নাঘরের বিপুল আয়োজনের টুকরো টাকরা হয়তো আমাদের এ রান্নাঘরেও ছিটকে এসে পড়েছে। কিন্তু সে যে দৈবকৃত নয়, একজনের ইচ্ছাকৃত, এ খবর আনন্দের। কিন্তু তোমার শেষ আদেশ জানিয়ে দিও মা। ট্রেনের সময় হয়ে এলো, আমাকে এখনই ছুটতে হবে। তার নিমন্ত্রণ তুমি রাখলে না প্রত্যাহার করলে, তাই বলো। দয়াময়ী সতীকে উদ্দেশ্য করিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কি বলো বৌমা? ছেলেবেলায় সতী শাশুড়ির সম্মুখে স্বামীর সহিত কথা কহিত, কিন্তু এখন আর বলে না। প্রায়ই পাশ কাটাইয়া চলিয়া যায়, নয় নিরুত্তরে থাকে। কিন্তু আজ কথা কহিল, আস্তে আস্তে বলিল, থাককে মা, তার আর এখানে এসে কাজ নেই। জবাব শুনিয়া শাশুড়ি খুশি হইতে পারিলেন না। তাহার অভিলাষ ছিল অন্য প্রকার, অথচ নিজের মুখে প্রকাশ করাও চলে না। বলিলেন, বড় মানুষের মেয়ের অভিমান হলো বুঝি? না মা, অভিমান নয়, কিন্তু যা করে আমরা চলে এসেছি তারপরে আর তাকে এখানে ডাকা চলে না। কেন চলবে না বৌমা? একটা অন্যায় যদি হয়েই থাকে, তার কি আর সংশোধন নেই? নেই বলি নে, কিন্তু দরকার কি? আগেও অনেকবার সে আসতে চেয়েছে, কিন্তু কখনো আমরা রাজি হতে পারিনি। এখনো সমস্ত বাধা তেমনই আছে। সে ঢুকত বলে উনি রান্নাঘরের সম্পর্ক ছেড়েছিলেন, কাজ কি তাকে এখানে এনে? বিপ্রদাস কহিল, সে নালিশ তার, তোমার নয়। বলিয়াই হাসিয়া ফেলিল, কহিল, তবু বন্দনা আমাকে প্রচণ্ড ভক্তি করে, স্বয়ং মা তার সাক্ষী। সতী মুখ তুলিয়া চাহিল, বোধহয় হঠাৎ ভুলিয়া গেল শাশুড়ি আছেন। বলিল, শুধু মা কেন, আমিও তার সাক্ষী। মেয়েরা ভক্তি যখন করে তখন নালিশ আর করে না। দেবদেবতাও কম পীড়ন করেন না, তবু পুজো বন্ধ করে না, বলে দুঃখ দিয়েছেন তিনি ভালোর জন্যেই। শাশুড়িকে বলিল, তোমাকেও বন্দনা কম ভক্তি করেনি মা, কম ভালোবাসেনি। তোমার ধারণা তোমার ঘরে সে খাবার আয়োজন করে দিত কেবল ওর জন্য? তা নয়, করতো সে তোমাদের দুজনের জন্যেই।
তোমাদের দুজনকেই ভালোবেসে। তারপরে দিয়েছিলে তুমি রান্নাঘরের ভার, সকলকে খেতে দেবার কাজ। কিন্তু তোমাকে অবহেলা করে সে আর সকলকে পোলাও কালিয়া খাওয়াতে পারত না মা। ভাতে ভাত সবাইকেই গিলতে হতো। কিন্তু আর কেন তাকে টানাটানি করা? আমরা যা চেয়েছিলুম সে আশা ঘুচেছে, সে আর ফিরবে না মা। এই বলিয়া সতী দ্রুত প্রস্থান করিল। দারুণ বিস্ময়ে উভয়েই হতবুদ্ধি হইয়া গেলেন। সতীর স্বভাবে এরূপ উক্তি, এরূপ আচরণ এমনি সৃষ্টি ছাড়া যে ভাবাই যায় না সে প্রকৃতিস্থ আছে। বিপ্রদাস জিজ্ঞাসা করিল, ব্যাপার কি মা? দয়াময়ী কহিলেন, জানি নে তো বাবা। কিসের জন্য তোমরা বন্দনাকে চেয়েছিলে মা? কিসের আশা ঘুচল? দয়াময়ী মনে মনে লজ্জায় মরিয়া গেলেন। কিছুতে মুখে আনিতে পারিলেন না কি তার সংকল্প ছিল। শুধু বলিলেন, সেসব কথা আরেকদিন হবে বিপিন, আজ না। মা, অক্ষয়বাবুর মেয়ের সম্বন্ধে কি কিছু স্থির করলে? তাদের তো একটা জবাব দেওয়া চাই। আমার আপত্তি নেই বিপিন, তোদের মত হলেই হবে। দ্বিজুকেও জিজ্ঞাসা করিস, সে কি বলে। এই বলিয়া তিনিও ঘর হইতে বাহির হইয়া গেলেন। বিপ্রদাস সংশয়ে পড়িল। স্পষ্ট বিশেষ হইল না, কিন্তু স্পষ্ট করিয়া লইবারও সময় আর ছিল না। বিপ্রদাস কলিকাতায় আসিয়া দেখিল বাড়ি খালি। বন্দনা ও তাহার পিতা ঘণ্টা কয়েক পূর্বে চলিয়া গেছেন। এই সংশয় যে তাহার একেবারে ছিল না তা নয়, কিন্তু এতটাও আশঙ্কা করে নাই। অন্নদা কারণ জানে না, শুধু এইটুকু জানে যে যাবার ইচ্ছা রায় সাহেবের তেমন ছিল না। কেবল কন্যাই জিদ করিয়া পিতাকে টানিয়া লইয়া গেছে। বন্দনার পরে দাবি কিছুই নাই, থাকার দায়িত্বও তাহার নয়। এখানে সে অতিথি মাত্র। তবু সে যে দেখা না করিয়া পীড়িত দ্বিজদাসকে অচেতন ফেলিয়া রাখিয়া অকারণ ব্যস্ততায় চলিয়া গেছে, মনে করিতে তাহার ক্লেশ বোধ হইল। অনেকটা রাগের মতো, নির্দয় নিষ্ঠুর বলিয়া যেন শাস্তি দিতে ইচ্ছা করে। কিন্তু প্রকাশ করা তাহার প্রকৃতি নয়। সেই ভাব তাহার মনের মধ্যেই রহিয়া গেল। দিন চারেক পরে বিপ্রদাস হাইকোর্ট হইতে ফিরিল প্রবল জ্বর লইয়া। হয়তো ম্যালেরিয়া, হয়তো বা আর কিছু। চোখ রাঙা, মাথায় যন্ত্রণা অত্যন্ত বেশি। অন্নদা কাছে আসিলে বলিল, অনুদি, অসুখ তো কখনো হয় না। বহুকাল জরাসুর দৈত্যটাকে ফাঁকি দিয়ে এসেছি। এবার বুঝিবা সে সুদে আসলে উসুল করে। মনে হচ্ছে কিছু ভোগাবে, সহজে নিষ্কৃতি দেবে না। অবস্থা দেখিয়া অন্নদা চিন্তিত হইল, কিন্তু নির্ভয়ের সুরে সাহস দিয়া বলিল, না দাদা, তোমার পুণ্যের দেহ, এতে দৈত্যদানার বিক্রম চলবে না। তুমি দুদিনেই ভালো হয়ে যাবে। কিন্তু ডাক্তার ডাকতে পাঠিয়ে দিই, আমি তাচ্ছিল্য করতে পারবো না। তাই দাও দিদি, বলিয়া বিপ্রদাস শয্যা গ্রহণ করিল। অন্নদা বিপদে পড়িল। ওদিকে হঠাৎ বাসুদেবের অসুখের সংবাদে কাল দ্বিজদাস বাড়ি গেছে। দত্তমশাই শহরে নাই, মনিবের কাজে তিনিও ঢাকায়। একাকী কি করিবে ভাবিয়া না পাইয়া সকালে আসিয়া বলিল, বিপিন, একটা কথা বলবো ভাই, রাগ করবে না তো? তোমার কথায় কখনো রাগ করেছি অনুদি? অন্নদা পাশে বসিয়া মাথায় হাত বুলাইতে বুলাইতে কহিল, প্রাণ দিয়ে রোগের সেবা করতেই পারি, কিন্তু মুখ্য মেয়ে মানুষ, জানি নে তো কিছু। বাড়িতেও খবর পাঠাতে পারছি নে, ছেলের অসুখ, ফেলে রেখে বউ আসবে কি করে? কিন্তু বন্দনা দিদিকে একটা খবর দিলে হয় না? বিপ্রদাস হাসিয়া বলিল, বোম্বাই কি হে পাড়া ও পাড়া দিদি যে খবর পেয়ে সে দেখতে আসবে? হয়তো তার নুন আনতেই এদিকের পান্তা ফুরিয়ে যাবে, তাতে কাজ নাই। অন্নদা জিভ কাটিয়া বলিল, বালাই ষাট, এমন কথা মুখে আনতে নেই ভাই। বন্দনা দিদি কলকাতায় আছে, এখনো তার বোম্বাইয়ে যাওয়া হয়নি। বন্দনা কলকাতায় আছে? হ্যাঁ, তার মাসির বাড়িতে বালিগঞ্জে। মেশো পাঞ্জাবের বড় ডাক্তার, মেয়ের বিয়ে দিতে দেশে এসেছেন। হঠাৎ হাওড়ার স্টেশনে দেখা, তারাও নামছেন গাড়ি থেকে, এরাও যাচ্ছেন বোম্বাইয়ে।
মাসি জোর করে বাড়ি ফিরিয়ে নিয়ে এলেন। বললেন, দৈবাত যখন পাওয়া গেল তখন মেয়ের বিয়ে না হওয়া পর্যন্ত তিনি কিছুতে ছেড়ে দেবেন না। শুধু একদিন আটকে রেখে ওর বাপকে তারা যেতে দিলে। বিপ্রদাস জিজ্ঞাসা করিল, মাসিটি কি চেনা? হ্যাঁ, আপন বড় মাসি। দূরে দূরে থাকে, সভ্যতা দেখাশোনা হয় না সত্যি, কিন্তু আপন লোক বটে। তুমি এত কথা জানলে কি করে অনুদি? কাল এসেছিলেন তারা বেড়াতে, দিজুর খবর নিতে। দুপুরবেলায় ওপরের বারান্দায় বসে নাতির জন্য কাঁথা সেলাই করছি, দেখি বাইরের উঠানে 2 গাড়ি লোক এসে উপস্থিত। মেয়ে পুরুষে অনেকগুলি। কে এরা? উঁকি মেরে দেখি আমাদের বন্দনা দিদি। কিন্তু সাজসজ্জায় এমনি বদলেছে যে হঠাৎ চেনা যায় না, যেন সে মেয়েই নয়। কি করি, কোথায় বসাই, ব্যস্ত হয়ে উঠলুম। খানিক পরে দিদি এলেন ওপরে, সকলের খবর নিলেন, খবর দিলেন। তার নিজের মুখেই শুনতে পেলুম অন্তত মাসখানেক কলকাতায় থাকা হবে। বললেন, বেশ আছি। থিয়েটার, সিনেমা, চড়িভাতি, বাগানবাড়ি, আমোদের শেষ নেই, নিত্য নতুন ঘটা। বিপ্রদাস জিজ্ঞাসা করিল, বাসুর অসুখের খবর তাকে দিয়েছিলে? হ্যাঁ, দিলুম বই কি। শুনে বললেন, ও কিছু না, সেরে যাবে। বিপ্রদাস ক্ষণকাল নীরব থাকিয়া কহিল, তাকে খবর দিয়ে কি হবে অনুদি? আমিও সেরে যাব। সে কটা দিন তুমি একলা পারবে না আমাকে দেখতে? অন্নদা জোর করিয়া কহিল, পারব বই কি ভাই, কিন্তু তবু মনে হয় একবার জানানো উচিত, নইলে বউ হয়তো দুঃখ করবে। হাজার হোক বোন তো। ঠিকানা জানো? আমাদের সোফার জানে, ওদের পৌঁছে দিয়ে এসেছিল। বিপ্রদাস অনেকক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা দাও একটা খবর, কিন্তু অত আমোদ আহ্লাদ ছেড়ে সে কি আসতে পারে? মনে তো হয় না দিদি। অন্নদা বলিল, মনে আমারও বড় হয় না ভাই, তার সাজগোজের কথাই কেবল চোখে পড়ে, তবুও একবার বলে পাঠাই। বিপ্রদাস নিরুৎসুক ক্লান্ত কণ্ঠে শুধু বলিল, পাঠিও দিদি, তাই যখন তোমার ইচ্ছে। হঠাৎ বড়মাসির সঙ্গে হাওড়া স্টেশনে বন্দনার যখন দেখা হইয়া গেল, তখন বোম্বাই যাওয়া বন্ধ করিয়া তাহাকে বাড়ি ফিরাইয়া আনা মাসির কষ্টসাধ্য হইল না। তিনি মেয়ের বিবাহ উপলক্ষে স্বামীর কর্মস্থল উত্তর পশ্চিমাঞ্চল হইতে দেশে আসিতেছিলেন। মাসির প্রস্তাবে রাজি হওয়ার আসল কারণটা ছাড়া আরও একটা হেতু ছিল, এখানে তাহা প্রকাশ করা প্রয়োজন। বন্দনার ছেলেবেলা হইতে এতকাল সুদূর প্রবাসেই দিন কাটিয়াছে, তাহার শিক্ষা দীক্ষা সমস্তই সেদিকের। অথচ যে সমাজের অন্তর্গত সে, তাহার বৃহত্তর অংশটাই আছে কলিকাতায়। ইহার সহিত আজও তাহার ঘনিষ্ঠ পরিচয় নাই। সামান্য পরিচয় যেটুকু, সে শুধু খবরের কাগজ, মাসিকপত্র ও সাধারণ সাহিত্যের গল্প উপন্যাসের সহযোগে। কলিকাতায় সর্বদা আনাগোনা যাহাদের, তাহাদের মুখে মুখে অনেক তথ্য মাঝে মাঝে তাহার কানে আসে। অ্যানিটা চ্যাটার্জি MA, বেনিতা ব্যানার্জি BA, অনুসুয়া, চিত্রলেখা, প্রিয়ংবদা প্রভৃতি বহু জমকালো নাম ও চমকানো কাহিনী, বিংশ শতাব্দীর অত্যাধুনিক মনোভাব ও রোমাঞ্চকর জীবনযাত্রার বিবরণ। কিন্তু ইহার কতটা যে যথার্থ ও কতটা যে বানানো, দূর হইতে নিঃসংশয়ে অনুমান করা ছিল তাহার পক্ষে কঠিন। তাই আপন সমাজের কোন চিত্রটা ছিল তাহার মনের মধ্যে অতিরঞ্জিত ঘোরালো, কোনটা বা ছিল অস্বাভাবিক রকমের ফিকা, এই ছবিগুলি প্রত্যক্ষ পরিচয়ে স্পষ্ট ও সত্য করিয়া লইবার সুযোগ মাসিমার মেয়ে প্রকৃতির বিবাহ উপলক্ষে যখন মিলিল, তখন বন্দনা অপেক্ষা করিতে পারিল না। সহজেই সম্মত হইয়া তাহার বালিগঞ্জের গৃহে আসিয়া উপস্থিত হইল। আপন দলের বহুজনের সঙ্গে তাহাদের জানাশোনা, বিশেষত প্রকৃতি এখানকার স্কুল কলেজে পড়িয়াই বিয়ে পাশ করিয়াছে। তাহার নিজের বন্ধু ও বান্ধবীর সংখ্যাও নিতান্ত অকিঞ্চিৎকর নয়। আসিয়া পর্যন্ত এই দলের মাঝখানেই বন্দনার এই কয়দিন কাটিল। পিতা অনাথ রায় বোম্বাইয়ে ফিরিয়া গেলেন, কিন্তু সুধীর রহিল কলিকাতায়। আসন্ন বিবাহের আনন্দোৎসব নিত্যই চলিয়াছে।
সেদিন বেলঘড়িয়ার একটা বাগানে পিকনিক সারিয়া সদলবলে বাড়ি ফিরিবার পথেই সে দ্বিজদাসের সংবাদ লইতে এ বাড়িতে আসিয়া হাজির হইয়াছিল। এই খবরটাই অন্নদা সেদিন বিপ্রদাসকে দিয়াছিল। মাসির বাড়িতে দলের লোকের আসা যাওয়া, খাওয়া দাওয়া, সলা পরামর্শের কামাই নাই। আজও ছিল অনেকের চায়ের নিমন্ত্রণ। অতিথিগণ আসিয়া পৌঁছিয়াছেন। উপরের ঘরে মহা সমারোহে চলিয়াছে চা খাওয়া। এমন সময়ে বিপ্রদাসের প্রকাণ্ড মোটর আসিয়া গেটের মধ্যে প্রবেশ করিল। ভৃত্যের দল অবহিত হইয়া উঠিল, কিন্তু সোফার দরজা খুলিয়া দিতে যে প্রৌঢ়া স্ত্রীলোকটি অবতরণ করিল, তাহার পোশাকের সামান্যতায় ও স্বল্পতায় সকলে বিস্মিত ও বিব্রত হইয়া পড়িল। মোটরের সঙ্গে মানুষটির সামঞ্জস্য নাই। অন্নদার পরনে ছিল সাদা থান, তেমনি একটা সাদা মোটা চাদর গায়ে জড়ানো, পা খালি, হাত খালি, মাথার আঁচলটা কপালের অর্ধেকটা চাপা দিয়াছে। সে নিজেও যেন সলজ্জ সংকোচে কিছু জড়সড়। ভৃত্য বেহারাদের চাপকান পাগড়ির সাজসজ্জায় বুঝা কঠিন কে কোন দেশের। তথাপি সম্মুখের লোকটাকে বাঙালি আন্দাজ করিয়া অন্নদা জিজ্ঞাসা করিল, বন্দনা দিদি বাড়ি আছেন? সে বাঙালি বটে। কহিল, হ্যাঁ আছেন, তারা উপরে চা খাচ্ছেন, আপনি ভিতরে এসে বসুন। না, আমি এখানেই দাঁড়িয়ে আছি, তাকে একটু খবর দিতে পারবে না? পারব। কি বলতে হবে? বলো গে, বিপ্রদাসবাবুর বাড়ি থেকে অন্নদা এসেছে। বেহারা চলিয়া গেল। অনতি বিলম্বে বন্দনা নিচে আসিয়া অন্নদার হাত ধরিয়া ঘরে আনিয়া বসাইল। এমন সে কখনো করে নাই। ভুলিয়া গেল সামাজিক পর্যায়ে এই বিধবা তাহার কাছে অনেক ছোট, ও বাড়ির দাসী মাত্র। অকারণে তাহার চোখ সজল হইয়া উঠিল। বলিল, অনুদি, তুমি যে আমার খবর নিতে আসবে আমি মনে করিনি। ভেবেছিলুম আমাকে তোমরা ভুলে গেছ। ভুলব কেন দিদি, ভুলিনি। বড়বাবু আপনার কাছে আমাকে পাঠিয়ে দিলেন বলতে। না অনুদি, আমাকে আপনি বলে ডাকলে আর আমি জবাব দেব না। অন্নদা আপত্তি করিল না, শুধু হাসিয়া বলিল, ওদের মানুষ করেছি বলেই তুমি বলে ডাকি, নইলে ও বাড়ির আমি দাসী বই তো নয়। বন্দনা বলিল, তা হোক, কিন্তু মুখুজ্জেমশাই তো এসেছেন 5-6 দিন হলো কলকাতায়, নিজে বুঝে একবার আসতে পারতেন না? তিনি তো জানেন আমি বোম্বাইয়ে যাইনি। হ্যাঁ, আমার মুখে তিনি এ খবর শুনেছেন, কিন্তু জানো তো দিদি তার কত কাজ, এতটুকু সময় ছিল না। এ কথা শুনিয়া বন্দনা খুশি হইল না, বলিল, কাজ সকলেরই আছে অনুদি, আমরা গিয়েছিলুম বলেই ভদ্রতা রক্ষার ছলনায় তোমাকে তিনি পাঠিয়েছেন, নইলে মনেও করতেন না। তাকে বলো গিয়ে, আমার মাসিমার তাদের মতো এত ঐশ্বর্য নেই বটে, তবু একবার আমার খোঁজ নিতে এ বাড়িতে পা দিলে তার জাত চেত না, মর্যাদার লাঘব হতো না। এ সকল অনুযোগের উত্তর অন্নদার দিবার নয়। সে ও বাটিতে যাইবার অনুরোধ করিতে গেল, কিন্তু শুনিবার ধৈর্য বন্দনার নাই। অন্নদার অসম্পূর্ণ কথার মাঝখানেই বলিয়া উঠিল, না অনুদি, সে হবে না, কোথাও যাবার আমার সময় নেই, কাল বাদে পরশু আমার বোনের বিয়ে। পরশু? হ্যাঁ পরশু। এ সময়ে অসুখের সংবাদ দেওয়া উচিত কিনা অন্নদা ভাবিতেছিল, কিন্তু সে তখনই প্রশ্ন করিয়া উঠিল, আমাকে যাবার হুকুমটা দিল কে? ছোটবাবু তো নেই জানি, বড়বাবু বোধ করি, কিন্তু তাকে বলো গিয়ে, হুকুম চালিয়ে তার অভ্যেস খারাপ হয়ে গেছে। আমি খাতকও নই, তার জমিদারির আমলাও নই, আমাকে অনুরোধ করতে হয় নিজে এসে। মেজদি ভালো আছেন? হ্যাঁ আছেন। আর সকলে? অন্নদা বলিল, খবর এসেছে ছেলের অসুখ। কার অসুখ? বাসুর? কি হয়েছে তার? সে আমি ঠিক জানি নে দিদি। বন্দনা চিন্তিত মুখে বলিল, ছেলের অসুখ? তবু নিজে না গিয়ে মুখুজ্জেমশাই এখানে বসে আছেন যে বড়। মামলা মোকদ্দমা আর টাকা কড়ির টানটাই কি হলো তার এত বেশি অনুদি? একটা হিতাহিত বোধ থাকা উচিত। অন্নদা বলিল, টাকার টান নয় দিদি, আজ 2 দিন থেকে তিনি নিজেও শয্যাগত। ছেলের অসুখে সেখানে তারা বিব্রত, খবর দেওয়াও যায় না, অথচ এখানে দত্তমশাই পর্যন্ত নেই, তিনি গেছেন ঢাকায়। একা আমি মুখ্য মেয়ে মানুষ, কিছুই বুঝি নে, ভয় হয় অসুখটা পাছে শক্ত হয়ে ওঠে। বিপিনের কখনো কিছু হয় না বলেই ভাবনা, বিয়েটা চুকে গেলে
একবার পারবে না যেতে দিদি? শঙ্কায় বন্দনার মুখ বিবর্ণ হইয়া উঠিল। ডাক্তার এসেছেন? কি বলেন তিনি? বললেন ভয় নেই, কিন্তু সেই সঙ্গে অন্য ডাক্তার ডাকতেও বলে গেলেন। অন্নদার চোখ জলে ভরিয়া গেল। বন্দনার হাত চাপিয়া ধরিয়া কহিল, এ দুটো দিন যেমন করে হোক কাটাবো, কিন্তু বিয়ে চুকে গেলেও যাবে না? আমাদের উপর রাগ করেই থাকবে? তোমাদের কোথায় কি ঘটেছে আমার জানবার কথা নয়, জানিও নে, কিন্তু এ জানি আর যেই দোষ করে থাক বিপিন কখনো করেনি। তাকে না জানলে হয়তো ভুল হয়, কিন্তু জানলে এ ভুল হবে না দিদি। বন্দনা ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া উঠিয়া দাঁড়াইল, বলিল, চলো আমি যাচ্ছি। এক্ষুনি যাবে? হ্যাঁ এক্ষুনি বই কি। বাড়িতে বলে যাবে না, এরা ভাববেন যে। বলতে গেলে দেরি হবে অনুদি, তুমি এসো। এই বলিয়া সে উত্তরের অপেক্ষা না করিয়া মোটরে গিয়া বসিল। বেহারাকে ইঙ্গিতে কাছে ডাকিয়া বলিয়া দিল মাসিমাকে জানাইতে যে সে মেজদির বাড়িতে চলিল, সেখানে বিপ্রদাসবাবুর অসুখ। বন্দনা আসিয়া যখন বিপ্রদাসের ঘরে প্রবেশ করিল, তখন বেলা গেছে, কিন্তু আলো জ্বালার সময় হয় নাই। বিপ্রদাস বালিশগুলা জড়ো করিয়া দেওয়ালে হেলান দিয়া বিছানায় বসিয়া। মুখ দেখিয়া মনে হয় না যে গুরুতর অসুখ। মনের মধ্যে স্বস্তি বোধ করিয়া বলিল, মুখুজ্জেমশাই নমস্কার করি। মেজদি উপস্থিত থাকলে রাগ করতেন, বলতেন গুরুজনের পায়ের ধুলো নিয়েই প্রণাম করতে, কিন্তু ছুতে ভয় করে, পাছে ছোঁয়া যান। বিপ্রদাস কিছু না বলিয়া শুধু একটু হাসিল। বন্দনা বলিল, ডেকে পাঠিয়েছেন কেন? সেবা করতে? অনুদি বলছিল ওষুধ খাওয়াবার সময় হয়েছে। কিন্তু এ কী ব্যাপার? ডাক্তারি ওষুধের শিশি যে, কোবরেজের বড়ি কই? ডাক্তার ডাকার বুদ্ধি কে দিলে আপনাকে? বিপ্রদাস কহিল, আমাদের চলতি ভাষায় ডেপো বলে একটা কথা আছে, তার মানে জানো বন্দনা? বন্দনা বলিল, জানি মশাই জানি। মানুষ হয়ে যারা মানুষকে ঘেন্না করে, ছোঁয় না, তাদের বলে। তাদের চেয়ে বড় ডেপো সংসারে আর কেউ আছে নাকি? বিপ্রদাস বলিল, আছে, যাদের সত্যি মিথ্যে যাচাই করবার ধৈর্য নেই, অকারণে নির্দোষীকে হুল ফুটিয়ে যারা বাহাদুরি করে তারা। তাদের দলের মস্ত বড় পাণ্ডা তুমি নিজে। অকারণে কোন নির্দোষী ব্যক্তিটিকে হুল ফুটিয়েছি আপনি বলে দিন তো শুনি। আমাকে বলে দিতে হবে না বন্দনা, সময় এলে নিজেই টের পাবে। আচ্ছা, সেই দিনের প্রতীক্ষা করে রইলুম। এই বলিয়া বন্দনা খাটের কাছে একটা চৌকি টানিয়া লইয়া বসিল। বলিল, এখন বলুন, নিজে কেমন আছেন? ভালো আছি, কিন্তু জ্বরটা রয়েছে। রাত্রে আর একটু বাড়বে বলে মনে হয়। কিন্তু আমাকে ডেকে পাঠালেন কেন? আমাকে আপনার কিসের দরকার? দরকার আমার নয়, অনু দিদির। সেই ভয় পেয়েছে। তার মুখে শুনলুম পরশু তোমার বোনের বিয়ে, চুকে গেলে একদিন এসো। আমার জবানি তোমার মেজদি কিছু খবর পাঠিয়েছেন, সেগুলো তোমাকে শোনাবো। আজ পারেন না? না আজ নয়। বন্দনা মিনিট দুই চুপ করিয়া বসিয়া রহিল। তারপরে কহিল, মুখুজ্জেমশাই, অসুখ আপনার বেশি নয়, দুদিনেই সেরে উঠবেন। আমি জানি আমাকে প্রয়োজন নেই আপনার, কিন্তু তবুও আমি আপনার সেবার ভান করেই থাকবো এখানে, সেখানে ফিরে যাব না। আমার তোরঙ্গ টানতে লোক পাঠিয়ে দিয়েছি, আপনি আপত্তি করতে পারবেন না। বিপ্রদাস হাসিয়া বলিল, কিসের আপত্তি বন্দনা, তোমার থাকার? কিন্তু বোনের বিয়ে যে। বিয়ে তো আমার সঙ্গে নয়, আমি না গেলেও বোনের বিয়ে আটকাবে না। সত্যিই থাকবে না বিয়েতে? না। কিন্তু এরই জন্য যে কলকাতায় রয়ে গেলে। বন্দনা কহিল, যাচ্ছিলুম বোম্বাইয়ে, স্টেশন থেকে ফিরে এলুম, কিন্তু ঠিক এই জন্যেই নয়। দূরে থাকি, আপন সমাজের প্রায় কাউকে চিনি নে। মুখে মুখে কত কথা শুনি, গল্প উপন্যাসে কত কি পড়ি, তাদের সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে পারি নে। মনে হয় আমরা বুঝিবা সমাজ ছাড়া, এক ঘরে। মাসিমা ডাকলেন, ভাবলুম প্রকৃতির বিয়ের উপলক্ষে দৈবাৎ সে সুযোগ মিলল, এমন আর পাবো না, তাই ফিরে এলুম মুখুজ্জেমশাই। বিপ্রদাস সহাস্যে কহিল, কিন্তু সেই বিয়েটাই যে বাকি এখনো।
দলের লোকেদের চেনবার সুযোগ পেলে কই? সুযোগ পুরো পাইনি সত্যি, কিন্তু যতটা পেয়েছি সেই আমার যথেষ্ট। এদের সঙ্গে নিজের কতখানি মিলল বন্দনা, শুনতে পারি কি? বন্দনা হাসিয়া ফেলিল, বলিল, আপনি সেরে উঠুন, তারপরে বিস্তারিত করে শোনাব। চা করে আলো জ্বালিয়া দিয়া গেল। শিয়রের জানালাটা বন্ধ করিয়া বন্দনা ঔষধ খাওয়াইল। কহিল, আর বসে নয়, এবার আপনাকে শুতে হবে। এই বলিয়া এলোমেলো বিছানাটা ঝাড়িয়া পরিষ্কার করিয়া বালিশগুলা ঠিক করিয়া দিল। বিপ্রদাস শুইয়া পড়িলে পা হইতে বুক পর্যন্ত চাদর দিয়া ঢাকিয়া দিয়া বলিল, সেরে উঠে নিজেকে শুদ্ধ শুচি করে তুলতে না জানি কত গোবর গঙ্গাজলই না আপনার লাগবে। বিপ্রদাস 2 হাত প্রসারিত করিয়া বলিল, এত। কিন্তু আশ্চর্য এই যে সেবা যত্ন করতেও একটু জানো দেখছি। জানি একটু। না মুখুজ্জেমশাই, এ চলবে না। আমাদের সম্বন্ধে আপনাকে আরও একটু খোঁজ খবর নিতে হবে। অর্থাৎ অর্থাৎ আমাদের নিন্দেই যদি করেন, সজ্ঞানে করতে হবে। এমন ধারা চোখ বুজে যা তা আমি বলতে দেব না। বিপ্রদাসের মুখে পরিহাসের চাপা হাসি। কহিল, এই আমাদেরটা কারা বন্দনা? কাদের সম্বন্ধে আরও খোঁজ খবর নিতে হবে? যাদের থেকে এইমাত্র পালিয়ে এলে তাদের? কে বললে আমি পালিয়ে এলুম? আমি বলছি। জানলেন কি করে? জানলুম তোমার মুখ দেখে। বন্দনা ক্ষণকাল তাহার মুখের প্রতি চাহিয়া থাকিয়া কহিল, দ্বিজুবাবু একদিন বলেছিলেন, দাদার চোখে কিছুই এড়ায় না। কথাটা যে কতখানি সত্যি আমি বিশ্বাস করিনি। আপনার অসুখ আমি চাইনে, কিন্তু এ আমাকে সত্যি উদ্ধার করেছে। সত্যি পালিয়ে এসে আমি বেঁচে গেছি। যে কটা দিন আপনি অসুস্থ, আমি আপনার কাছেই থাকব। তারপরে সোজা বাবার কাছে চলে যাব। মাসির বাড়িতে আর ফিরব না। দূর থেকে যাদের দেখতে চেয়েছিলুম তাদের দেখা পেয়ে গেছি। এমন ইচ্ছা নেই যে একটা দিনের জন্যেও ওদের মধ্যে গিয়ে কাটিয়ে আসি। বিপ্রদাস নীরবে চাহিয়া রহিল। বন্দনা বলিতে লাগিল, ওদের শুধু শাড়ি গাড়ি আর মিথ্যে ভালোবাসার গল্প। কোথায় নৈনিতাল, কোথায় মুসৌরির হোটেল আমি জানিও নে, কিন্তু ওদের মুখে মুখে তার কী যে নোংরা চাপা ইঙ্গিত, শুনতে শুনতে ইচ্ছে হতো কোথাও যেন ছুটে পালিয়ে যাই। আজ এই ঘরের মধ্যে বসে মনে হচ্ছে যেন এই কটা দিন অবিশ্রাম এলোমেলো ধুলোবালির ঘূর্ণিঝড়ের মধ্যে আমার দিনরাত কেটেছে। এর ভেতর ওরা বাঁচে কি করে মুখুজ্জেমশাই? বিপ্রদাস বলিল, সে রহস্য আমার জানার কথা নয়। মরুভূমির মধ্যে কবরগুলো যেমন টিকে থাকে, বোধ করি তেমনি করে। বন্দনা নিঃশ্বাস ফেলিয়া বলিল, দুঃখের জীবন। ওদের না আছে শান্তি, না আছে কোনো ধর্মের বালাই। কিচ্ছু বিশ্বাস করে না, কেবলই তর্ক করে। একটু থামিয়া বলিল, খবরের কাগজ পড়ে ওরা জানে অনেক। পৃথিবীর কোথায় কি নিত্য ঘটছে কিছুই ওদের অজানা নয়। কিন্তু আমি তো ওসব পড়তে পারিনি, তাই অর্ধেক কথা বুঝতেই পারতুম না। শুনতে শুনতে যখন অরুচি ধরে যেত, তখন আর কোথাও সরে গিয়ে নিঃশ্বাস ফেলে বাঁচতুম। কিন্তু তাদের তো ক্লান্তি নেই, তারা বকতে সবাই যেন মেতে উঠত। কিন্তু তোমার বাবার কাছে থাকলে সুবিধে হতো বন্দনা। খবরের কাগজের সব খবর তাকে জিজ্ঞাসা করলেই টের পেতে, ওদের কাছে ঠকতে হতো না। বন্দনা হাসি মুখে সায় দিয়া বলিল, হ্যাঁ, বাবার সে বাতিক আছে। সমস্ত খবর খুঁটিয়ে না পড়ে তার তৃপ্তি নেই। কিন্তু আমাদের মেয়েদের তাতে দরকার কি বলুন তো? কি হবে জেনে পৃথিবীর কোথায় কি দিনরাত ঘটছে? এই কথা তোমার মেজদির মুখে শোভা পায় বন্দনা, তোমার মুখে নয়। এই বলিয়া বিপ্রদাস হাসিল। বন্দনা বলিল, তারা কি আমার মেজদির চেয়ে বেশি জানে মনে করছেন? একটুও না। শূন্য কলসি বলেই মুখ দিয়ে তাদের এত আওয়াজ বার হয়। তাদের আর কিছু না জেনে থাকি, এ খবরটা জেনে নিয়েছি মুখুজ্জেমশাই। কিন্তু জ্ঞান তো চাই। না চাইনি, জ্ঞানের আস্ফালনে মুখের মধু তাদের কাছে বিষ হয়ে উঠছে। জানে তারা আমার মেজদির মতো সবাইকে ভালোবাসতে? জানে না। পারে তারা মেজদির মতো ভক্তি করতে? পারে না। ওদের বন্ধুই কি কেউ আছে? মনে হয় কেউ নেই। এমনি পরস্পরের প্রতি বিদ্বেষ। তাদের অভাবটাই কি কম? বাইরে জাঁকজমকে বোঝাই যাবে না, ভেতরটা ওদের এত ফোপরা। কিসের জন্য ওদের নিয়ে এত মাতামাতি?
ভেতরে সমস্তটা যে একেবারে ঘুণে ঝাঁঝরা করে দিয়েছে। বিপ্রদাস হাসিয়া বলিল, হয়েছে কি বন্দনা, হ্যাঁ তো রাগ কিসের? কেউ টাকা ঠকিয়ে নেয়নি তো? না, ঠকিয়ে নেয়নি, ধার নিয়েছে। কত? বেশি না, 400-500। তাদের নাম জানো তো? জানতুম, কিন্তু ভুলে গেছি। এই বলিয়া বন্দনা হাসিয়া ফেলিল, কহিল, ছি ছি, এত অল্প পরিচয়েও যে কেউ কারো কাছে টাকা চাইতে পারে আমি ভাবতেও পারি নে। বলতে মুখে বাঁধে না, লজ্জার ছায়া এতটুকু চোখে পড়ে না। এ যেন তাদের প্রতিদিনের ব্যাপার। এ কি করে সম্ভব হয় মুখুজ্জেমশাই? বিপ্রদাসের মুখ গম্ভীর হইল। কিছুক্ষণ স্তব্ধ থাকিয়া কহিল, তোমার মনটাকে তারা বড় বিষিয়ে দিয়েছে বন্দনা, কিন্তু সবাই এমনি নয়। তোমার মাসিমার দলটাই তোমাদের সমস্ত দল নয়। যারা বাইরে রয়ে গেল, খুঁজলে হয়তো তাদেরও একদিন দেখা পাবে। বন্দনা বলিল, তাই ভালোই, তখন ধারণা আমার সংশোধন করব। কিন্তু যাদের দেখতে পেলুম তারা সবাই শিক্ষিত, সবাই পদস্থ লোকের আত্মীয়। গল্প উপন্যাসের রং করা ভাষায় সজ্জিত হয়ে এরা দূরে থেকে আমার চোখে কি আশ্চর্য, কি অপরূপ হয়েই না দেখা দিত। মনে গর্বের সীমা ছিল না। ভাবতুম আমাদের মেয়েদের পিছিয়ে পড়ার দুর্নাম এবার ঘুচল। কিন্তু সেই ভুল এবার ভেঙেছে মুখুজ্জেমশাই। বিপ্রদাস সহাস্যে কহিল, ভুল কিসের? এরা যে দ্রুত এগিয়ে চলেছেন এ তো মিথ্যে নয়। শুনিয়া বন্দনা হাসিল, বলিল, না মিথ্যে হবে কেন, সত্যি। তবু আমার সান্ত্বনা এই যে সংখ্যায় এরা অত্যন্ত স্বল্প। এদেরই গড়ের মাঠের মনুমেন্টের ডগায় ঠেলে তুলে হট্টগোল বাঁধানো যেমন নিষ্ফল তেমনি হাস্যকর। বিপ্রদাস কহিল, এ হচ্ছে তোমার আর এক ধরনের গোঁড়ামি। স্বধর্মত্যাগের বিপদ আছে বন্দনা, সাবধান। বন্দনা এই কথায় কান দিল না, বলিতে লাগিল, এই নগণ্য দলের বাইরে রয়েছে বাংলার প্রকাণ্ড নারী সমাজ। এদের আমি আজও দেখিনি, বাইরে থেকে বোধ করি দেখাও মেলে না। তবু মনে হয় বাতাসের মতো এরাই আছে বাঙালির নিঃশ্বাসে মিশে। জানি এদের মধ্যে ছোট আছে, বড় আছে। বড়র দৃষ্টান্ত রয়েছে আমার মেজদিতে, তার শাশুড়িতে। এবার কলকাতায় আসা আমার সার্থক হলো মুখুজ্জেমশাই। আপনি হাসছেন যে? ভাবছি টাকার শোকটা মানুষকে কিরকম বক্তা করে তোলে। এ দোষটা আমারও আছে কি না? কোন টাকার শোক? সেই 500-র? তাই তো মনে হচ্ছে। বন্দনা হাসিয়া বলিল, টাকার জন্য আর ভাবনা নেই। আপনাকে সেবা করার মজুরি হিসেবে ডবল আদায় করে ছাড়ব। আপনি না দেন, মায়ের কাছে আদায় হবে। অন্নদা ঘরে ঢুকিয়া বলিল, 8টা বাজে, বিপিনের খাবার সময় হলো। বন্দনা ব্যস্ত হইয়া বলিল, চলো নদী, যাচ্ছি। কেমন যাই মুখুজ্জেমশাই? বিপ্রদাস হাসিয়া বলিল, যাও, কিন্তু সেবার ত্রুটি হলে মজুরি কাটা যাবে। ত্রুটি হবে না মশাই, হবে না, বলিয়া সেও হাসি মুখে বাহির হইয়া গেল। বন্দনা বলিল, খাবার হয়ে গেছে, নিয়ে আসি। বিপ্রদাস হাসিয়া বলিল, তোমার কেবলই চেষ্টা হচ্ছে আমার জাত মারার, কিন্তু সন্ধে আহ্নিক এখনো করিনি, আগে তার উদ্যোগ করিয়ে দাও। আমি নিজে করে দেব মুখুজ্জেমশাই? নইলে আর কে আছে এখানে যে করে দেবে? কিন্তু মার পুজোর ঘরে যেতে পারবো না, গায়ে জোর নেই, এই ঘরে করে দিতে হবে। আগে দেখবো কেমন আয়োজন করো, খুঁত ধরবার কিছু থাকে কিনা, তখন বুঝে দেখব খাবার তুমি আনবে না আমাদের বামুন ঠাকুর আনবে। শুনিয়া বন্দনা পুলকে ভরিয়া গেল, বলিল, আমি এই শর্তে রাজি, কিন্তু এক্সামিনে যদি পাশ হই তখন কিন্তু মিথ্যে ছলনায় ফেল করাতে পারবেন না, কথা দিন। দিলুম কথা, কিন্তু আমাকে নিজের হাতে খাইয়ে তোমার কি এত লাভ? তা আমি বলবো না। এই বলিয়া বন্দনা দ্রুত প্রস্থান করিল। মিনিট 10-এর মধ্যে সে স্নান করিয়া প্রস্তুত হইয়া একটি জলপূর্ণ ঘটি লইয়া প্রবেশ করিল। ঘরের যে দিকটাই খোলা জানালা দিয়া পূবের রোদ আসিয়া পড়িয়াছে, সেই স্থানটি জল দিয়া ভালো করিয়া মার্জনা করিয়া নিজের আঁচল দিয়া মুছিয়া লইল। পূজার ঘর হইতে আসন কোষাকুষি প্রভৃতি আনিয়া সাজাইল। ধূপদানি আনিয়া ধূপ জ্বালাইল।
তারপরে বিপ্রদাসের ধুতি, গামছা এবং হাত মুখ ধোবার পাত্র আনিয়া কাছে রাখিয়া দিয়া বলিল, আজ সময় নেই ফুল তুলে এনে মালা গেঁথে দেবার, নইলে দিতুম। কাল এ ত্রুটি হবে না, কিন্তু আধ ঘন্টা সময় দিলুম, এর বেশি নয়। এখন বেজেছে 9টা, ঠিক 9:30টায় আবার আসবো। এর মধ্যে আপনাকে কেউ বিরক্ত করবে না, আমি চললুম। এই বলিয়া সে দ্বার রুদ্ধ করিয়া দিয়া প্রস্থান করিল। বিপ্রদাস কোনো কথা না বলিয়া শুধু চাহিয়া রহিল। আধ ঘন্টা পরে বন্দনা যখন ফিরিয়া আসিল, তখন সন্ধ্যা বন্দনা সমাপ্ত করিয়া বিপ্রদাস একটা আরাম চৌকিতে হেলান দিয়া বসিয়াছে। পাস না ফেল মুখুজ্জেমশাই? ফার্স্ট ডিভিশন। আমার মাকেও হার মানিয়েছ। কার সাধ্য বলে তোমাকে ম্লেচ্ছদের স্কুল কলেজে পড়ে বিএ পাশ করেছ। এবার তাহলে খাবার আনি? আনো, কিন্তু তার আগে এগুলো রেখে এসো গে, বলিয়া বিপ্রদাস কোষাকুষি প্রভৃতি দেখাইয়া দিল। এ আর আমাকে বলে দিতে হবে না মশাই, জানি। বলিয়া পূজার পাত্রগুলি সে হাতে তুলিয়া লইয়াছে, এমন সময়ে ঘরের বাহিরে বারান্দায় অনেকগুলি উঁচু গোড়ালি জুতার খুটখাট শব্দ একসঙ্গে কানে আসিয়া পৌঁছিল এবং পরক্ষণেই অন্নদা দ্বারের কাছে মুখ বাড়াইয়া বলিল, বন্দনা দিদি, তোমার মাসিমা। মাসি এবং আরও 2-3টি অল্প বয়সী মেয়ে একেবারে ভিতরে আসিয়া পড়িলেন। বিপ্রদাস দাঁড়াইয়া উঠিয়া অভ্যর্থনা করিল, আসুন। মাসি বলিলেন, নিচে থেকেই খবর পেলুম বিপ্রদাসবাবু ভালো আছেন। বিপ্রদাস কহিল, হ্যাঁ, আমি ভালো আছি। আগন্তুক মেয়েরা বন্দনাকে দেখিয়া যৎপরণাস্তি বিস্মিত হইল। পায়ে জুতা নাই, গায়ে জামা নাই, ভিজা চুলে গরদের শাড়ি ভিজিয়াছে, এলো কালো চুলের রাশি পিঠের পরে ছড়ানো, 2 হাতে পুজোর জিনিসপত্র। তাহার এ মূর্তি তাহাদের শুধু অদৃষ্টপূর্ব অপরিচিত নয়, অভাবনীয়। বন্দনা বলিল, আপনারা দৌড় ছেড়ে একটু সরে দাঁড়ান, এগুলো রেখে আসি গে। একটি মেয়ে বলিল, ছোঁয়া যাবে বুঝি? হ্যাঁ। বন্দনা চলিয়া গেল। ক্ষণিক পরেই সে সেই বেশেই ফিরিয়া আসিয়া বিপ্রদাসের চেয়ারের ধার ঘেঁষিয়া দাঁড়াইল। মাসি বলিলেন, আমাদের না জানিয়ে তুমি চলে এলে সেজন্য রাগ করিনে, কিন্তু আজ তোমার বোনের বিয়ে, তোমাকে যেতে হবে। মেয়ে দুটি বলিল, আমরা আপনাকে ধরে নিয়ে যেতে এসেছি। বন্দনা বলিল, না মাসিমা, আমার যাওয়া হবে না। সে কি কথা বন্দনা, না গেলে প্রকৃতি কত দুঃখ করবে জানো? জানি, কিন্তু তবু আমি যেতে পারবো না। শুনিয়া মাসি ক্ষোভে ও বিস্ময়ে অধীর হইয়া বলিলেন, কিন্তু এই জন্যেই তোমার বোম্বাইয়ে যাওয়া হলো না, এই জন্যেই তোমার বাবা আমার কাছে তোমাকে রেখে গেলেন। তিনি শুনলে কি বলবেন বলো তো? সেই মেয়েটি বলিল, তাছাড়া সুধীরবাবু মিস্টার ডাটা ভারী রাগ করেছেন, আপনার চলে আসাটা তিনি মোটেই পছন্দ করেননি। বন্দনা তাহার দিকে চাহিল, কিন্তু জবাব দিল মাসিকে। বলিল, আমি না গেলে প্রকৃতির বিয়ে আটকাবে না, কিন্তু গেলে মুখুজ্জেমশাইয়ের সেবার ত্রুটি হবে। ওকে দেখবার এখানে কেউ নেই, কিন্তু উনি তো ভালো হয়ে গেছেন, তোমাকে যেতে বলা ওর উচিত। এই বলিয়া মাসি বিপ্রদাসের দিকে চাহিলেন। বিপ্রদাস হাসিয়া কহিল, ঠিক কথা, আমার যেতে বলাও উচিত, বন্দনার যাওয়াও উচিত, বরঞ্চ না গেলেই অন্যায় হবে। বন্দনা মাথা নাড়িয়া কহিল, না, অন্যায় হবে আমি মনে করি নে। বেশ, আপনি বলছেন যেতে, আমি যাব, কিন্তু রাত্রেই চলে আসব, সেখানে থাকতে পারবো না, এ অনুমতি মাসিমাকে দিতে হবে। একটা রাতও থাকতে পারবে না? না। আচ্ছা, তাই হবে, বলিয়া মাসি মনে মনে রাগ করিয়া দলবল লইয়া প্রস্থান করিলেন। বিপ্রদাস বলিল, দেখলে তো, তোমার মাসিমা রাগ করে চলে গেলেন, কিন্তু হঠাৎ এ খেয়াল হলো কেন? বন্দনা বলিল, রাগ করে গেলেন জানি, কিন্তু শুধু খেয়ালের বশেই যেতে চাইছি না তা নয়। ওদের যা কিছু সমস্তর উপরে আমার বিতৃষ্ণা ধরে গেছে, তাই ওখানে আর যেতে চাই না মুখুজ্জেমশাই। এটা একটু বাড়াবাড়ি বন্দনা। সত্যি বাড়াবাড়ি কিনা বলা শক্ত, আমি সর্বদাই নিজেকে নিজে জিজ্ঞাসা করি। বেশ বুঝতে পারি ওদের মধ্যে গিয়ে আমার না থাকে সুখ, না থাকে স্বস্তি।
একবার বোম্বাইয়ে একটা কাপড়ের কলের কারখানা দেখতে গিয়েছিলুম। কেবলই আমার সেই কথা মনে হতে থাকে। তার কত কল, কত চাকা, আশেপাশে সামনে পিছনে অবিশ্রাম ঘুরছে। একটু অসাবধান হলেই যেন ঘাড় মুড় গুঁজড়ে তার মধ্যে নিয়ে গিয়ে টেনে ফেলবে। ওসব দেখতে যে ভালো লাগে না তা নয়, তবু মনে হয় বেরোতে পারলে বাঁচি। কিন্তু আর দেরি করব না, আপনার খাবার আনি গে। বলিয়া বাহির হইতে গিয়াই চোখে পড়িল দ্বারের সম্মুখে পায়ের ধুলা, জুতোর দাগ। থমকিয়া দাঁড়াইয়া বলিল, খাবার আনা হলো না মুখুজ্জেমশাই, একটু সবুর করতে হবে। চাকর দিয়ে এগুলো আগে ধুইয়ে ফেলি। এই বলিয়া সে ঘর হইতে বাহির হইতেছিল। বিপ্রদাস সবিস্ময়ে প্রশ্ন করিল, এত খুঁটিনাটি তুমি শিখলে কার কাছে বন্দনা? শুনিয়া বন্দনা নিজেও আশ্চর্য হইল। বলিল, কে শেখালে আমার মনে নেই মুখুজ্জেমশাই, বোধহয় কেউ শেখায়নি। আমার আপনিই মনে হচ্ছে। আপনাকে সেবা করার এসব অপরিহার্য অঙ্গ, না করলেই ত্রুটি হবে। এই বলিয়া সে চলিয়া গেল। বিকেলের দিকে অভ্যস্ত এবং যথোচিত সাজসজ্জা করিয়া বন্দনা বিপ্রদাসের ঘরের খোলা দরজার সম্মুখে দাঁড়াইয়া বলিল, মুখুজ্জেমশাই, চললুম বোনের বিয়ে দেখতে। মাসি ছাড়লেন না বলেই যেতে হচ্ছে। বিপ্রদাস কহিল, আশীর্বাদ করি তুমিও যেন শীঘ্র এই অত্যাচারের শোধ নিতে পারো। তখন ওই মাসিকে পাঞ্জাব থেকে হিঁচড়ে বোম্বাইয়ে টেনে নিয়ে যেও। মাসির ওপর রাগ নেই, কিন্তু আপনাকে হিঁচড়ে টেনে নিয়ে যাব। ভয় নেই, গাড়ি ভাড়া আমরাই দেব, আপনার নিজের লাগবে না। এই বলিয়া বন্দনা হাসিয়া কহিল, ফিরতে আমার রাত হবে, কিন্তু সমস্ত ব্যবস্থা করে গেলুম। অন্যথা হলে এসে রাগ করব। করবে বই কি, না করলেই সকলে আশ্চর্য হবে, ভাববে শরীর ভালো নেই, বিয়ে বাড়িতে খেয়ে বোধ হয় অসুখ করেছে। বন্দনা হাসি মুখে মাথা নাড়িয়া বলিল, হয়েছে আমার গুণ ব্যাখ্যা করা, কিন্তু সে কথা যাক। আপনি সন্ধ্যা আহ্নিক করতে নিচে যাবেন না যেন, অনুদি এই ঘরেই সব এনে দেবে। আর আধ ঘন্টা পরেই ঠাকুর দিয়ে যাবে খাবার। 1 ঘন্টা পরে ঝড়ু ওষুধ দিয়ে আলো নিভিয়ে ঘরের দরজা বন্ধ করে চলে যাবে। এই হুকুম সকলকে দিয়ে গেলুম, বুঝলেন? হ্যাঁ, বুঝেছি। তবে চললুম। যাও। কিন্তু চমৎকার মানিয়েছে তোমাকে বন্দনা, এ কথা স্বীকার করবই। কারণ যে পোশাকটা পরেছ হইটেই হলো তোমার স্বাভাবিক। যেটা এখানে পরে থাকো সেটা কৃত্রিম। সে কি কথা মুখুজ্জেমশাই? ওরা বলে মেয়েদের জুতো পরা আপনি দেখতে পারেন না। ওরা ভুল বলে, যেমন বলে তোমার হাতে আমি খেতে পারি নে। বন্দনা বিস্মিত হইয়া প্রশ্ন করিল, ভুল কেন হবে মুখুজ্জেমশাই? আমার হাতে খেতে সত্যিই তো আপনার আপত্তি ছিল। বিপ্রদাস বলিল, আপত্তি ছিল, কিন্তু আপত্তিটা সত্যিকারের হলে সে আজও থাকত, যেত না। কথাটা বন্দনা বুঝিল না, কিন্তু বিপ্রদাসের উক্তি অসত্য বলিয়া মনে করাও কঠিন। বলিল, দ্বিজুবাবু একদিন বলেছিলেন, দাদার মনের কথা কেউ জানতে পারে না। যেটা শুধু বাইরের তাই কেবল লোকে টের পায়, কিন্তু অন্তরে যা তা অন্তরেই চাপা থাকে। মুখুজ্জেমশাই, এ কথা কি সত্যি? উত্তরে বিপ্রদাস শুধু একটু হাসিল, তারপরে বলিল, বন্দনা, তোমার দেরি হয়ে যাচ্ছে। যদি সত্যিই থাকতে সেখানে ইচ্ছে না হয়, থেকো না, চলে এসো। চলেই আসবো মুখুজ্জেমশাই, থাকতে সেখানে পারবো না। এই বলিয়া বন্দনা আর বিলম্ব না করিয়া নিচে নামিয়া গেল। পরদিন সকালে দেখা হইলে বিপ্রদাস জিজ্ঞাসা করিল, বোনের বিয়ে নির্বিঘ্নে সমাধা হলো? হ্যাঁ, হলো, কিছু বিঘ্ন ঘটেনি। নিজের জেদই বজায় রইল, মাসির অনুরোধ রাখলে না। কত রাত্রে ফিরলে? রাত্রি তখন 3টে। মাসির কথা রাখা চলল না, রাত্রেই ফিরতে হলো। একটুখানি থামিয়া বোধ হয় বন্দনা ভাবিয়া লইল বলা উচিত কিনা। তারপরেই সে বলিতে লাগিল, মাত্র কয়েক ঘন্টা ছিলুম, কিন্তু কাজ করে এসেছি অনেক। 1 বছরে যা করতে পারিনি, মিনিট 5-6 তা হয়ে গেল। সুধীরের সঙ্গে শেষ করে এলুম। বিপ্রদাস আশ্চর্য হইয়া বলিল, বলো কি? হ্যাঁ, তাই।
কিন্তু ওকে অকুলে ভাসিয়ে দিয়ে আসিনি। আজ সকালে যে মেয়েটিকে দেখেছিলেন, তার নাম হেমনলিনী রায়। ওর জিম্মাতেই সুধীরকে দিয়ে এলুম। আবার আমার সেই বোম্বাইয়ের কলের কথাই মনে পড়ে। তার মতো ওদের ওখানেও ভালোবাসার টানাপোড়েনে দেখতে দেখতে মানুষের ভবিষ্যৎ গড়ে ওঠে, আবার ভাঙেও তেমনি। বিপ্রদাস তেমনি বিস্ময়ে জিজ্ঞাসা করিল, ব্যাপারটা হলো কি? সুধীরের সঙ্গে হঠাৎ শেষ করে আসার মানে? বন্দনা কহিল, শেষ করার মানে শেষ করা, কিন্তু তাই বলে ওখানে হঠাৎ বলেও কিছু নেই। ওদের তাল অসম্ভব দ্রুত বলেই বাইরে থেকে হঠাৎ বলে ভ্রম হয়, কিন্তু আসলে তা নয়। সুধীর আমাকে ডেকে বললে আমার অত্যন্ত অন্যায় হয়েছে। বললুম, কি অন্যায় হয়েছে সুধীর? সে বললে, কাউকে না বলে, অর্থাৎ তাকে না জানিয়ে অকস্মাৎ এ বাড়িতে চলে আসা আমার খুব গর্হিত কাজ হয়েছে। বিশেষত সেখানে বিপ্রদাসবাবু ছাড়া আর কেউ যখন নেই। আমি বললুম, সেখানে অন্নদা দিদি আছে। সুধীর বললে, কিন্তু সে দাসী ছাড়া আর কিছু নয়। আমি বললুম, ও বাড়িতে তাকে দিদি বলে সবাই ডাকে। শুনে সেই হেম মেয়েটি মুখ টিপে একটু হেসে বললে, পাড়াগায় ওরকম ডাকার রীতি আছে শুনেছি। তাতে দাসী চাকরের অহংকার বাড়ে, আর কিছু বাড়ে না। তারা নিজেরাও বড় হয়ে ওঠে না। সুধীর বললে, এদের কাছে তুমি বলেছ যে এখানে থাকতে পারবে না, রাত্রেই ফিরে যাবে। কিন্তু সে বাড়িতে তোমার একলা থাকাটা আমরা কেউ পছন্দ করি নে। তোমার বাবা শুনলেই বা কি বলবেন? বললুম, বাবা কি বলবেন সে ভাবনা তোমার নয়, আমার। কিন্তু আরও যারা পছন্দ করেন না, তাদের মধ্যে কি তুমি নিজেও আছো? হেম বললে, নিশ্চয়ই আছেন। সকলকে ছাড়া তো উনি নয়। এই মেয়েটার গায়ে পড়া মন্তব্যর উত্তর দিতে ইচ্ছে হলো না, তাই সুধীরকে বললুম, তোমার এ কথার জবাবে আমিও বলতে পারতুম যে অনর্থক ছুটি নিয়ে তোমার কলকাতায় থাকাটা আমিও পছন্দ করি নে, কিন্তু সে কথা আমি বলবো না। তুমি যে নোংরা ইঙ্গিত করলে তা ইতর সমাজেই চলে, কিন্তু তোমাদের বড় দলেও সে যে সমান সচল এ আমি জানতুম না। কিন্তু আর আমার সময় নেই, গাড়ি দাঁড়িয়ে আছে, আমি চললুম। সেই মেয়েটা বলে উঠল, যা অশোভন, যা অনুচিত, তার আলোচনা ছোট বড় সকল দলেই চলে জানবেন। আমি বললুম, আপনার যত খুশি আলোচনা চালান, আমার আপত্তি নেই। আমি উঠলুম। সুধীর হঠাৎ কেমন ধারা যেন হয়ে গেল, মুখ ফ্যাকাশে হয়ে উঠল। নিজেকে সামলে নিয়ে বলল, তোমার মাসিমাকেও জানিয়ে যাবে না? বললুম, তাকে জানানোই আছে। বিয়ে হয়ে গেলেই আমি চলে যাব, যত রাতি হোক। সুধীর বলল, কাল কি তোমার সঙ্গে একবার দেখা হতে পারবে? বললুম, না। সে বললে, পরশু? আমি বললুম, পরশুও না। তার পরের দিন? না, তার পরের দিনও নয়। কবে তোমার সময় হবে? সময় আমার হবে না, কিন্তু আমার যে একটা বিশেষ জরুরি কথা আলোচনা করবার আছে। তোমার হয়তো আছে, কিন্তু আমার নেই। এই বলে আমি উঠে পড়লুম। সুধীর আমাকে যে চেনে না তা নয়, সঙ্গে এগিয়ে আসতে সাহস করলে না, সেইখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আমি গাড়িতে এসে বসলুম। বিপ্রদাস ঈষৎ হাসিয়া কহিল, এর মানে কি শেষ করে দেওয়া বন্দনা? একটুখানি কলহ, সন্দেহ যদি থাকে দেখা হলে তোমার মেজদিকে জিজ্ঞাসা করে নিও। বন্দনা হাসিল না, গম্ভীর হইয়া বলিল, কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই মুখুজ্জে মশাই। আমি জানি আমাদের শেষ হয়ে গেছে, এ আর ফিরবে না। তাহার মুখের প্রতি চাহিয়া বিপ্রদাস হতবুদ্ধি হইয়া রহিল। বলো কি বন্দনা, এত বড় জিনিস কি কখনো এত অল্পেই শেষ হতে পারে? সুধীরের আঘাতটাই একবার ভেবে দেখো দেখি। বন্দনা বলিল, ভেবে দেখেছি মুখুজ্জে মশাই, এ আঘাত সামলাতে সুধীরের বেশি দিন লাগবে না। আমি জানি ওই হেম মেয়েটি তাকে পথ দেখিয়ে দেবে। কিন্তু আমি নিজের কথা ভাবছিলুম। শুধু যে গাড়িতে বসেই ভেবেছি তা নয়, কাল বিছানায় শুয়ে সমস্ত রাত আমি ঘুমোতে পারিনি। অস্বস্তি বোধ করেছি সত্যি, কিন্তু কষ্ট আমি পাইনি। কষ্ট পাবে রাগ পড়ে গেলে, তখন এই সুধীরের জন্যই আবার পথ চেয়ে থাকবে। এই বলিয়া বিপ্রদাস হাসিল। এ হাসিতেও বন্দনা যোগ দিল না, শান্তভাবে বলিল, রাগ আমার নেই, কেবল এই অনুতাপ হয় যে চলে আসার সময়ে যদি কঠিন কথা আমার মুখ দিয়ে বার না হতো।
দেখিয়ে এলুম যেন দোষ তার, জানিয়ে এলুম যেন মর্মাহত হয়ে আমি বিদায় নিলুম। কিন্তু তা তো সত্যি নয়। এই মিথ্যে আচরণের জন্যই শুধু লজ্জাবোধ করি মুখুজ্জেমশাই, আর কিছুর জন্য নয়। তাহার কথার শেষের দিকে চোখ যেন সজল হইয়া আসিল। বিপ্রদাসের মনের বিস্ময় বহুগুণে বাড়িয়া গেল। এ যে ছলনা নয় এতক্ষণে সে বুঝিল। বলিল, সুধীরকে তুমি কি সত্যিই আর ভালোবাসো না? না। একদিন তো বাঁচতে, এত সহজে এ ভালোবাসা গেল কি করে? এত সহজে গেল বলেই এত সহজে এর উত্তর পেলুম, নইলে আপনার কাছে মিথ্যে বলতে হতো। এই বলিয়া সে কিছুক্ষণ নীরবে চাহিয়া থাকিয়া বলিল, আপনি জানতে চাইলেন কোনোদিনও সুধীরকে ভালোবেসেছিলুম কিনা। সেদিন ভাবতুম সত্যিই ভালোবাসি, কিন্তু তারপরেই আর একজন পড়ল চোখে, সুধীর মিলিয়ে গেল। এখন দেখি সেও মিলিয়ে গেছে। শুনে হয়তো আপনার ঘৃণা হবে, মনে হবে এমন তরল মন তো দেখিনি। আমি জানি মেয়েদের এ লজ্জার কথা, কোনো মেয়েই এ স্বীকার করতে চায় না। এ যেন তাদের চরিত্রকেই কলুষিত করে দেয়। হয়তো আমিও কারো কাছে মানতে পারতুম না, কিন্তু কেন জানি নে আপনার কাছে কোনো কথা বলতেই আমার লজ্জা করে না। বিপ্রদাস চুপ করিয়া রহিল। বন্দনা বলিতে লাগিল, হয়তো এই আমার স্বভাব, হয়তো এ আমার বয়সের স্বধর্ম। অন্তর শূন্য থাকতে চায় না, হাতড়ে বেড়ায় চারিদিকে। কিংবা এমনই হয়তো সকল মেয়েরই প্রকৃতি, ভালোবাসার পাত্রকে যে সমস্ত জীবন খুঁজেই পায় না। এই বলিয়া স্থির হইয়া মনে মনে কি যেন ভাবিতে লাগিল। তারপরেই বলিয়া উঠিল, কিংবা হয়তো খুঁজে পাবার জিনিস নয় মুখুজ্জেমশাই, ওটা মরীচিকা। বিপ্রদাস তেমনই মৌন হইয়া রহিল। বন্দনার যেন মনের আগুল খুলিয়া গেছে। বলিতে লাগিল, এই সুধীরের সঙ্গেই 1 বছর পূর্বে আমার বিবাহ স্থির হয়ে গিয়েছিল। শুধু তার মায়ের অসুখ বলেই হতে পারেনি। কাল ঘরে ফিরে এসে ভাবছিলুম, বিয়ে যদি সেদিন হয়ে যেত, আজ কি মন আমার এমনি করেই তাকে ঠেলে ফেলে দিত? মনকে শাসনে রাখতুম কি দিয়ে? ধর্মবুদ্ধি দিয়ে, সংস্কার দিয়ে। কিন্তু অবাধ্য মন শাসন মানতে যদি না চাইত, কি হতো তখন? যাদের মধ্যে এই কটা দিন কাটিয়ে এলুম, ঠিক কি তাদের মতন এমনি ষড়যন্ত্র আর লুকোচুরিতে মন পরিপূর্ণ করে শুকনো হাসি মুখে টেনে টেনে লোক ভুলিয়ে বেড়াতুম? এমনি পরস্পরের নিন্দে করে, হিংসে করে, শত্রুতা করে? কিন্তু আপনি কথা বলছেন না কেন মুখুজ্জেমশাই? বিপ্রদাস বলিল, তোমার মনের মধ্যে যে ঝড় বইছে, তার ভয়ানক বেগের সঙ্গে আমি চলতে পারবো কেন বন্দনা? কাজেই চুপ করে আছি। বন্দনা বলিল, না, সে হবে না। এমন করে এড়িয়ে যেতে আপনাকে আমি দেব না। জবাব দিন। কিন্তু শান্ত না হলে জবাব দিয়ে লাভ কি? তোমার আজকের অবস্থা যে স্বাভাবিক নয়, এ কথা তুমি বুঝতে পারবে কেন? কেন পারবো না মুখুজ্জেমশাই? বুদ্ধি তো আমার যায়নি। যায়নি, কিন্তু ঘুলিয়ে আছে। এখন থাক। সন্ধ্যের পর সমস্ত কাজকর্ম সেরে আমার কাছে এসে যখন স্থির হয়ে বসবে, তখন বলবো, তখনই এর জবাব দেব। তবে সেই ভালো, এখন আমারও যে সময় নেই। এই বলিয়া বন্দনা বাহির হইয়া গেল। বস্তুত তাহার কাজের অবধি নাই। সকালে ছুটি লইয়া অন্নদা কালীঘাটে গেছে। সে কাজগুলাও আজ তাহারই কাঁধে পড়িয়াছে। কত চাকর বাকর, কত ছেলে এখানে থাকিয়া স্কুল কলেজে পড়ে, তাহাদের কত রকমের প্রয়োজন। কাজের ভিড়ে তাহার মনেও পড়িল না যে সে সারা রাত্রি ঘুমায় নাই। সে আজ ভারী ক্লান্ত। সন্ধ্যার পরে বিপ্রদাসের রাত্রির খাওয়া সাঙ্গ হইল। নিচের সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ করিয়া বন্দনা তাহার শয্যার কাছে আসিয়া একটা চৌকি টানিয়া বসিল। বলিল, মুখুজ্জেমশাই, একটা কথার সত্যি জবাব দেবেন? বিপ্রদাস বলিল, সচরাচর তো তাই দিয়ে থাকি, প্রশ্নটা কি? বন্দনা বলিল, মেজদিদিকে আপনি কি সত্যিই ভালোবাসেন? ছেলেবেলায় আপনাদের বিয়ে হয়েছে, সে কত দিনের কথা। কখনো কি এর অন্যথা ঘটেনি? বিপ্রদাস অবাক হইয়া গেল।
এমন কথা যে কাহারও মনে আসিতে পারে সে কল্পনাও করে নাই। কিন্তু আপনাকে সামলাইয়া লইয়া সহাস্যে কহিল, তোমার মেজ দিদিকেই বরঞ্চ এ প্রশ্ন জিজ্ঞাসা করো। বন্দনা বলিল, তিনি জানবেন কি করে? আপনার আসল মনের কথা তো শুনেছি কেউ জানতে পারে না। না বলতে চান বলবেন না, আমি একরকম করে বুঝে নেব, কিন্তু বললে সত্যি কথাই আপনাকে বলতে হবে। সত্যি কথাই বলবো, কিন্তু আমাকে কি তোমার সন্দেহ হয়? হয়। আপনি অনেক বড় মানুষ, কিন্তু তবুও মানুষ। মনে হয় কোথায় যেন আপনি ভারী একলা, সেখানে আপনার কেউ সঙ্গী নেই। এ কথা কি সত্যি নয়? বিপ্রদাস এ প্রশ্নের সঠিক উত্তর দিল না। বলিল, স্ত্রীকে ভালোবাসা যে আমার ধর্ম বন্দনা। বন্দনা বলিল, ধর্ম যতদূর প্রসারিত তত দূর আপনি খাঁটি, কিন্তু তার চেয়েও বড় কি সংসারে কিছু নেই? দেখতে তো পাই নে বন্দনা। বন্দনা বলিল, আমি দেখতে পাই মুখুজ্জেমশাই, বলবো সে কথা। বিপ্রদাসের মুখ সহসা যেন পাণ্ডুর হইয়া উঠিল। বলিষ্ঠ গৌরবর্ণ মুখে যেন রক্তের লেশ নাই। দুই হাত সম্মুখে বাড়াইয়া বলিল, না, একটি কথাও নয় বন্দনা। আজ তোমার ঘরে যাও। কাল হোক, পরশু হোক, আবার যখন প্রকৃতিস্থ হয়ে আলোচনার বুদ্ধি ফিরে পাবে তখন এর জবাব দেব। কিংবা হয়তো আপনিই তখন বুঝবে, ওই যারা তোমার মাসির বাড়িতে বুদ্ধিকে তোমার আচ্ছন্ন করেছে তারাই সব নয়। ধর্ম যাদের কাছে অত্যাজ্য তারাও আছে, জগতে তারাও বাস করে। না না, আর তর্ক নয়, তুমি যাও। বন্দনা বুঝিল এ আদেশ অবহেলার নয়। এই হয়তো সেই বস্তু যাহাকে বাড়ি শুদ্ধ সকলে ভয় করে। বন্দনা নিঃশব্দে ঘর হইতে বাহির হইয়া গেল। পরদিন বিকেলের দিকে বন্দনা আসিয়া বলিল, মুখুজ্জেমশাই, আবার চললুম মাসিমার বাড়িতে। এবার আর ঘণ্টা কয়েকের জন্য নয়, এবার যতদিন না মাসি আমাকে বোম্বাইয়ে পাঠানোর ব্যবস্থা করতে পারে ততদিন। অর্থাৎ? অর্থাৎ আর্জেন্ট টেলিগ্রাম এসেছে, বাবার হুকুম। কালই সকালবেলা মাসি গাড়ি পাঠাবেন আমাকে নিতে। বিপ্রদাস কহিল, অর্থাৎ বোঝা গেল তোমার মাসির প্রতিশোধ নেবার অধ্যাবসায় এবং বুদ্ধি আছে। এ বোধহয় তারই প্রিপেড টেলিগ্রামের জবাব। কই দেখি কাগজটা। না, সে আপনাকে দেখাতে পারবো না। শুনিয়া বিপ্রদাস ক্ষণকাল স্তব্ধ হইয়া রহিল। তারপর ঈষৎ হাসিয়া বলিল, ভগবান যে কারো দর্প রাখেন না এ তারই নমুনা। এতদিন ধারণা ছিল আমাকে জড়ানো যায় না, কিন্তু দেখছি যায়। অন্তত তেমন লোকও আছে। তোমার মাসির মাথায় এ ফোন দিয়েও খেলেছে। দাও না, পড়ে দেখি অভিযোগটা কতখানি গুরুতর। বলিয়া সে হাত বাড়াইল। এবার বন্দনা কাগজখানা তাহার হাতে দিল। রায় সাহেবের সুদীর্ঘ টেলিগ্রাম। সমস্তটা আগাগোড়া পড়িয়া সেটা ফিরাইয়া দিয়া বিপ্রদাস বলিল, মোটের ওপর তোমার বাবা অসঙ্গত কিছুই লেখেননি। নিঃস্বার্থ পরোপকারের বিপদ আছে। অসুস্থ আত্মীয়কে সেবা করতে আসাটাও সংসারে সহজ কাজ নয়। বন্দনা প্রশ্ন করিল, আমাকে কি আপনি মাসির বাড়িতেই ফিরে যেতে বলেন? সেই তো তোমার বাবার আদেশ বন্দনা। এ তো বলরামপুরের মুখুজ্জে বাড়ি নয়। হুকুম দেওয়ার কর্তা এক্ষেত্রে তোমার মুখুজ্জে মশাই নয়। মাসি আবার আদেশটা দিয়েছেন বাপের মুখ দিয়ে, অতএব মান্য করতেই হবে। বন্দনা বলিল, এ হলো আপনার মামুলি বচন। বাবা জানেন না কিছুই, তবু সেই আদেশ ন্যায় অন্যায় যাই হোক শুনতে হবে। মাসির বাড়িটি যে কি সে তো আপনি জানেন। বিপ্রদাস কহিল, জানি নে, কিন্তু তোমার মুখে শুনেছি সে জায়গা ভালো নয়। আমি সুস্থ থাকলে নিজে গিয়ে তোমাকে বোম্বাইয়ে পৌঁছে দিয়ে আসতুম, কিন্তু সে শক্তি নেই। এই অবস্থায় আপনাকে ফেলে চলে যাব? যে মাসিকে চিনি নে তার জেদটাই বড় হবে। কিন্তু উপায় কি? উপায় এই যে আমি যাব না। তবে থাকো, বাবাকে একটা তার করে দাও। কিন্তু মাসি নিতে এলে তাকে কি বলবে? বন্দনা কহিল, যেতে পারবো না, শুধু এই কথাই বলবো, তার বেশি নয়। বিপ্রদাস বলিল, তোমার মাসি কিন্তু এতেই নিরস্ত হবেন না। এবার হয়তো
বাড়িতে আমার মাকে টেলিগ্রাম করবেন। এ সম্ভাবনা বন্দনার মনে আসে নাই। শুনিয়া উদ্বিগ্ন হইয়া উঠিল, বলিল, আপনি ঠিকই বলেছেন মুখুজ্জেমশাই, হয়তো কাজটা শেষ হয়ে গেছে, খবর দিতে মাসির আর বাকি নেই। কিন্তু কেন জানেন? বিপ্রদাস কহিল, জানা তো সম্ভব নয়, তবে এটুকু আন্দাজ করা যেতে পারে যে এতখানি উদ্যম তার নিঃস্বার্থ নয়, তোমার একান্ত কল্যাণের জন্যও নয়। হয়তো কি একটা তাদের মনের মধ্যে আছে। বন্দনা বলিল, কি আছে আমি জানি। ভাইপো এসেছেন ব্যারিস্টারি পাশ করে, মাসি আমাদের আলাপ পরিচয় করিয়ে দিয়েছেন। দৃঢ় বিশ্বাস সেই আমার যোগ্য বর। কারণ বাবার আমি এক মেয়ে, যে সম্পত্তি তিনি রেখে যাবেন তার আয়ে উপার্জন না করলেও ভাইপোর অনায়াসে চলে যাবে। বিপ্রদাস বলিল, ভাইপোর কল্যাণ চিন্তা করা ঋষির পক্ষ থেকে দোষের নয়। ছেলেটি দেখতে কেমন? ভালো। আমার মতো হবে? বন্দনা হাসিয়া বলিল, এটি হলো আপনার অহংকারের কথা। মনে বেশ জানেন এত রূপ সংসারে আর নেই, কিন্তু সে তুলনা করতে গেলে সংসারে সব মেয়েকেই যে আইবুড়ো থাকতে হয় মুখুজ্জেমশাই, কেবল আপনার পানে চেয়েই তাদের দিন কাটাতে হয়। তবু বলবো, অশোককে দেখতে ভালোই, খুঁতখুত করা অন্তত আমার সাজে না। তাহলে পছন্দ হয়েছে বলো? যদি হয়েও থাকে, সে পছন্দের কেউ দোষ দেবে না বলতে পারি। এই বলিয়া বন্দনা হাসিয়া উঠিয়া দাঁড়াইল, কহিল, 5টা বাজল, আপনার বার্লি খাবার সময় হয়েছে, যাই আনি গে। ইতিমধ্যে অশোকের কথাটা আরেকটু ভেবে রাখুন। বলিয়া সে চলিয়া গেল। মিনিট 5 পরে সে যখন ফিরিয়া আসিল, তাহার হাতে রূপার বাটিতে বার্লি, বরফের ভিতর রাখিয়া ঠান্ডা করা। লেবুর রস নিংড়াইয়া দিয়া কহিল, এর সবটুকু খেতে হবে, ফেলে রাখলে চলবে না। সেইবার ত্রুটি দেখিয়ে কেউ যে আমার কৈফিয়ত চাইবে, সে আমি হতে দেব না। বিপ্রদাস বলিল, জুলুমের বিদ্যেটি 16 আনায় শিক্ষে করে নিয়েছ, কারো কাছে ঠকতে হবে না দেখছি। বন্দনা বলিল, না, কেউ জিজ্ঞাসা করলে বলবো মুখুজ্জেমশাইয়ের ওপর হাত পাকিয়ে পাকা হয়ে গেছি। খাওয়া শেষ হইলে উচ্ছিষ্ট পাত্রটা হাতে করিয়া বন্দনা চলিয়া যাইতেছিল। ফিরিয়া দাঁড়াইয়া জিজ্ঞাসা করিল, আমার একটা কথার জবাব দেবেন মুখুজ্জেমশাই? কি কথা বন্দনা? সংসারে সকলের চেয়ে আপনাকে কে বেশি ভালোবাসে বলতে পারেন? পারি। বলুন তো, কি নাম তার? তার নাম বন্দনা দেবী। শুনিয়া বন্দনা চক্ষের পলকে বাহির হইয়া গেল, কিন্তু মিনিট 15 পরেই আবার ফিরিয়া আসিয়া বিছানার কাছে আরেকটা চৌকি টানিয়া বসিল। বিপ্রদাস হাসিয়া জিজ্ঞাসা করিল, অমন করে ছুটে পালিয়ে গেলে কেন বলো তো? বন্দনা প্রথমে জবাব দিতে পারিল না, তারপর ধীরে ধীরে বলিল, কথাটা কেমন হঠাৎ সইতে পারলুম না মুখুজ্জেমশাই। মনে হলো যেন আমার কি একটা বিশ্রী চুরি আপনার কাছে ধরা পড়ে গেছে, তাই এখনো মুখ তুলে চাইতে পারছো না। তা কেন পারব না? বলিয়া জোর করিয়া মুখ তুলিয়া বন্দনা হাসিতে গেল, কিন্তু সলজ্জ শরমে সমস্ত মুখখানি তাহার রাঙা হইয়া উঠিল। পরে আত্মসংবরণ করিতে করিতে বলিল, এ কথা আপনি কি করে জানলেন বলুন তো? বিপ্রদাস কহিল, এই প্রশ্ন একেবারে বাহুল্য বন্দনা। এতই কি পাষাণ আমি যেটুকুও বুঝতে পারিনি। তাছাড়া সন্দেহ যদিও কখনো থাকে, আজ তোমার পানে চেয়ে তো আমার আর নেই। বন্দনা আবার মুখ নিচু করিল। বিপ্রদাস বলিল, কিন্তু তাই বলে ও চলবে না বন্দনা, মুখ তুলে তোমাকে চাইতে হবে। লজ্জা পাবার তুমি কিছুই করনি, আমার কাছে তোমার কোনো লজ্জা নেই। চাও, মুখ তোলো, শোনো আমার কথা। এ সেই আদেশ। বন্দনা মুখ তুলিয়া চাহিল, ক্ষণকাল নীরবে থাকিয়া বলিল, আপনি বোধহয় আমার উপরে খুব রাগ করেছেন না মুখুজ্জেমশাই? বিপ্রদাস স্মিত মুখে কহিল, কিছুমাত্র না, এ কি রাগ করার কথা? শুধু আমার মনের আশা এইটুকু যে এ ভুল তোমার নিজের কাছেই একদিন ধরা পড়বে, কেবল সেই দিনই এর প্রতিকার হবে। কিন্তু যদি ধরা কখনো না পড়ে, একে ভুল বলেই যদি কোনোদিনও টের না পাই? পাবেই। এর থেকে সংসারে
কত অনর্থের যে সূত্রপাত হয়, এ যদি না বুঝতে পারো তো আমিও বুঝব আমাকে তুমি ভালোবাসোনি। সুধীরকে ভালোবাসার মতো এও তোমার একটা খেয়াল, মনের মধ্যে কাউকে টেনে এনে শুধু আপনাকে ভোলানো, তার বেশি নয়। বন্দনার মুখ মুহূর্তে ম্লান হইয়া উঠিল। অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলিল, সুধীরের সঙ্গে তুলনা করবেন না মুখুজ্জেমশাই, এ আমি সইতে পারি নে। কিন্তু এর থেকে সংসারে যে অনর্থের সূত্রপাত হয়, আপনার এই কথা মানব, মানব যে এ অমঙ্গল টেনে আনে। কিন্তু তাই বলে মিথ্যে বলে স্বীকার করব না। মিথ্যেই যদি হতো, এতটুকু ভালোবাসাই কি আমি আপনার পেতুম? পাইনি কি আমি? নিরুদ্ধ নিঃশ্বাসে বিপ্রদাস কথাগুলি শুনিতেছিল। জিজ্ঞাসা শেষ করিয়া বন্দনা মুখ তুলিতেই সে চকিত হইয়া বলিয়া উঠিল, পেয়েছ বই কি বন্দনা, তুমি অনেকখানি পেয়েছ, নইলে তোমার হাতে আমি খেতুম কি করে? তোমার রাত্রি দিনের সেবা নিতে পারতুম আমি কিসের জোরে? কিন্তু তাই বলে কি গ্লানির মধ্যে, অধর্মের মধ্যে নিজে নেমে দাঁড়াবো, তোমাকে টেনে নামাবো? যারা আমার পানে চেয়ে চিরদিনই বিশ্বাসে মাথা উঁচু করে আছে, সমস্ত ভেঙে চুরে তাদের হেট করে দেব, এই কি তুমি বলো? বন্দনা দৃপ্তস্বরে কহিল, তাহলে আপনিও স্বীকার করুন, আজ ছাড়তে যা পারেন না সে শুধু এই দম্ভটাকে। বলুন সত্য করে, ওদের কাছে এই বড় হয়ে থাকার মোহকেই আপনি বড় বলে জেনেছেন? নইলে কিসের গ্লানি মুখুজ্জেমশাই? কাকে মানতে যাব আমরা অধর্ম বলে? মানুষের মন গড়া একটা ব্যবস্থা, মানুষই যাকে বারবার মেনেছে, বারবার ভেঙেছে তাকেই। আপনি পারলেও এ আমি পারব না। বিপ্রদাস গম্ভীর হইয়া বলিল, তুমি না পারলেও আমি পারব, আর তাতেই আমাদের কাজ চলে যাবে। ইংরেজি বই অনেক পড়েছ বন্দনা, মাসির বাড়িতে আলোচনাও অনেক শুনেছ, সেসব ভুলতে সময় লাগবে দেখছি। বন্দনা কহিল, আপনি আমাকে তামাশা করছেন? আমি কিন্তু একটুও তামাশা করিনি মুখুজ্জেমশাই, যা বলেছি সমস্তই সত্যি বলেছি। তা বুঝেছি, কিন্তু এ পাগলামি মাথায় এনে দিলে কে? আপনি। বলো কি, এ অধর্ম বুদ্ধি দিলুম তোমাকে অবশেষে আমি নিজে? হ্যাঁ, আপনিই দিয়েছেন, হয়তো না জেনে, কিন্তু আপনি ছাড়া আর কেউ নয়। এইবার বিপ্রদাস নির্বাক বিস্ময়ে চাহিয়া রহিল। বন্দনা বলিতে লাগিল, যাকে অধর্ম বলে নিন্দে করলেন তাকে তো আমি মানি নে। আমি জানি ধর্ম বলে স্বীকার করেছেন যা এক মনে, সে শুধু আপনার সংস্কার, অত্যন্ত দৃঢ় সংস্কার, তবু সে তার বড় নয়। বিপ্রদাস মাথা নাড়িয়া স্বীকার করিল, বলিল, হয়তো তোমার এ কথা সত্যি বন্দনা, এ আমার সংস্কার, সুদৃঢ় সংস্কার। কিন্তু মানুষের ধর্ম যখন এই সংস্কারের রূপ ধরে বন্দনা, তখনই সে হয় যথার্থ, তখনই হয় সে সহজ। জীবনের কর্তব্যে আর তখন ঠোকাঠুকি বাঁধে না, তাকে মানতে গিয়ে নিজের সঙ্গে লড়াই করে মরতে হয় না। তখন বুদ্ধি শান্ত হয়ে আসে, অবাধ জলস্রোতের মতো সে সহজে বয়ে যায়। বুঝি একেই বলেছিলুম সেদিন, হে হলো বিপ্রদাসের অত্যাজ্য ধর্ম, এর আর পরিবর্তন নেই। কোনোদিনই কি এর পরিবর্তন নেই মুখুজ্জেমশাই? তাই তো আজও আমি জানি বন্দনা, আজও ভাবতে পারিনে এ জীবনের পরিবর্তন আছে। এতক্ষণে বন্দনার দুই চোখ বাষ্পাকুল হইয়া উঠিল। বিপ্রদাস সযত্নে তার হাতখানি টানিয়া লইয়া বলিল, কিন্তু পরিবর্তনই বা দরকার কিসের? ভালো তোমাকে বেসেছি, রইল তোমার সে ভালোবাসা আমার মনের মধ্যে। এখন থেকে সে দেবে আমাকে দুঃখে সান্ত্বনা, দুর্বলতায় বল। ভার যখন আর একাকী বইতে পারব না, তখন তোমাকে ডাক দেব। সেও রইল আজ থেকে তোমার জন্য তোলা, আসবে তো তখন? বন্দনা বাঁ হাত দিয়া চোখ মুছিয়া বলিল, আসব, যদি আসার শক্তি থাকে, পথ যদি খোলা থাকে। নইলে পারব না তো আসতে মুখুজ্জেমশাই। কথাটা শুনিয়া বিপ্রদাস যেন চমকিয়া গেল, বলিল, বটেই তো, বটেই তো। আসার পথ যদি খোলা থাকে,
চিরদিনের জন্য সে পথ যদি বন্ধ না হয়ে যায়, তখন এসো কিন্তু, অভিমানে মুখ ফিরিয়ে থেকো না। বন্দনা চোখের জল আবার মুছিয়া ফেলিয়া বলিল, আমার একটি ভিক্ষে রইল মুখুজ্জেমশাই, আমার কথা যেন কাউকে বলবেন না। না, বলবো না। বলার লোক যে আমার নেই, সে তো তুমি নিজেই জানতে পেরেছ। হ্যাঁ, পেরেছি। দুইজনে কিছুক্ষণ নীরব হইয়া রহিল। বিপ্রদাস কহিল, এই বিপুল সংসারে আমি যে এতখানি একা, এ কথা তুমি কি করে বুঝেছিলে বন্দনা? বন্দনা বলিল, কি জানি কি করে বুঝেছিলুম। আপনাদের বাড়ি থেকে রাগ করে চলে এলুম, আপনি সঙ্গে এলেন। গাড়িতে সেই মাতাল সাহেবগুলোর কথা মনে পড়ে। ব্যাপারটা বিশেষ কিছু নয়, তবু মনে হলো যাদের আমরা চারপাশে দেখি তাদের দলের আপনি নয়। একা কোনো ভার কাঁধে নিতেই আপনার বাধে না, এই কথাই বলেছিলেন সেদিন দ্বিজুবাবু। মিলিয়ে দেখলুম কারো কাছে কিছুই আপনি প্রত্যাশা করেন না। রাত্রে বিছানায় শুয়ে কেবলই আপনাকে মনে পড়ে, কিছুতে ঘুমোতে পারলুম না। শেষ রাত্রে উঠে দেখি নিচে পুজোর ঘরে আলো জ্বলছে, আপনি ধ্যানে বসেছেন। এক দৃষ্টে চেয়ে চেয়ে ভোর হয়ে এলো। পাছে চাকরেরা কেউ দেখতে পায়, ভয়ে ভয়ে পালিয়ে এলুম আমার ঘরে। আপনার সে মূর্তি আর ভুলতে পারলুম না মুখুজ্জেমশাই, আমি চোখ বুঝলেই দেখতে পাই। বিপ্রদাস হাসিয়া বলিল, দেখেছিলে নাকি আমায় পুজো করতে? বন্দনা বলিল, পুজো করতে তো আপনার মাকেও দেখেছি, কিন্তু সেও নয়, সে আলাদা। আপনি কিসের ধ্যান করেন মুখুজ্জেমশাই? বিপ্রদাস পুনরায় হাসিয়া বলিল, সে জেনে তোমার কি হবে, তুমি তো তা করবে না। না, করব না, তবু জানতে ইচ্ছে করে। বিপ্রদাস চুপ করিয়া রহিল। বন্দনা কহিতে লাগিল, আমার সেই দিনই প্রথম মনে হয় সকলের মধ্যে থেকেও আপনি আলাদা, আপনি একা। যেখানে উঠলে আপনার সঙ্গী হওয়া যায়, সে উঁচুতে ওরা কেউ উঠতে পারে না। আর একটা কথা জিজ্ঞেস করব মুখুজ্জেমশাই, বলবেন? কি কথা বন্দনা? মেয়েদের ভালোবাসায় বোধহয় আর আপনার প্রয়োজন নেই না? এ প্রশ্নর মানে জানি নে, এমনি জিজ্ঞাসা করছি। এ বোধহয় আর আপনি কামনা করেন না, আপনার কাছে একেবারে তুচ্ছ হয়ে গেছে। সত্যি কিনা বলুন? বিপ্রদাস উত্তর দিল না, শুধু হাসি মুখে চাহিয়া রহিল। নিচের প্রাঙ্গণে সহসা গাড়ির শব্দ শোনা গেল, আর পাওয়া গেল দ্বিজদাসের কণ্ঠস্বর, এবং পরক্ষণেই দ্বারের কাছে আসিয়া অন্নদা ডাকিয়া বলিল, দ্বিজু এলো বিপিন। একলা নাকি, না আর কেউ সঙ্গে এলো? না, একাই তো দেখছি, আর কেউ নেই। শুনিয়া বন্দনা ব্যস্ত হইয়া উঠিল, বলিল, যাই মুখুজ্জেমশাই, দেখি কে, তার খাবার জোগাড় ঠিক আছে কিনা। বলিয়া বাহির হইয়া গেল। সকালে দ্বিজু আসিয়া যখন বিপ্রদাসের পায়ের ধুলা লইয়া প্রণাম করিল, তখন ঘরের একধারে বসিয়া বন্দনা পূজার শয্যা প্রস্তুত করিতেছিল। দ্বিজদাস বলিল, এই পঞ্চমীতে মায়ের পুকুর প্রতিষ্ঠা, বৃহৎ ব্যাপার দাদা। মায়ের কাজ তো বৃহৎ ব্যাপারই হয় দ্বিজু, এতে ভাবনার কি আছে? বলিয়া বিপ্রদাস হাসিল। দ্বিজদাস কহিল, তা হয়, এবার সঙ্গে মিলেছে বাসুর ভালো হওয়ার মানত পুজো, সেও একটা অশ্বমেধ যজ্ঞ। অধ্যাপক বিদায়ের ফর্দ তৈরি হচ্ছে। কুটুম্ব সজ্জন, অতিথি অভ্যাগতের যে সংক্ষিপ্ত তালিকা বৌদিদির মুখে পেলুম, তাতে আশঙ্কা হয় এবার আপনার অর্থে ওরা কিঞ্চিত গভীর খাবল মারবে। সময় থাকতে সতর্ক হন। বন্দনা মুখ তুলিল না, কিন্তু সামলাইতে না পারিয়া হাসিয়া লুটাইয়া পড়িল। বিপ্রদাস বিষয়ী লোক, বিপ্রদাস কৃপণ, এ দুর্নাম একা মা ছাড়া প্রচার করিবার সুযোগ পাইলে কেহ ছাড়ে না। বিপ্রদাস নিজেও এ হাসিতে যোগ দিয়া বলিল, এবার কিন্তু তোর পালা, এবার খরচ হবে তোর। আমার কোনো আপত্তি নেই যদি থাকে, কিন্তু তাতে ব্যবস্থার কিছু অদল বদল করতে হবে। বিদায় যারা পাবে তারা টোলের পণ্ডিত সমাজ নয়, বরঞ্চ
টোলের দৌড় বন্ধ করে যাদের বাইরে ঠেলে রাখা হয়েছে তারা। বিপ্রদাস তেমনই হাসিয়া কহিল, টোলের ওপর তোর রাগ কিসের? লোকের মুখে মুখে এদের শুধু নিন্দেই শুনলি, নিজে কখনো চোখে দেখলি নে। ওদের দলভুক্ত বলে হয়তো আমি পর্যন্ত তোর আমলে ভাত পাব না। দ্বিজদাস কাছে আসিয়া আর একবার পায়ের ধুলা লইল, কহিল, ওই কথাটা আপনি বলবেন না। আপনি দু দলেরই বাইরে, অথচ তৃতীয় স্থানটা যে কি তাও আমি জানি নে। শুধু এইটুকু জেনে রেখেছি, আমার দাদা আমাদের বিচারের বাইরে। বিপ্রদাস কথাটাকে চাপা দিল, জিজ্ঞাসা করিল, আমার অসুখের কথা মা শোনেননি তো? না, সে বরঞ্চ ছিল ভালো, পুকুর প্রতিষ্ঠার হাঙ্গামা বন্ধ হতো। আত্মীয়দের আনবার ব্যবস্থা হয়েছে? হচ্ছে, ভূত ভবিষ্যৎ বর্তমান সকলকেই। সকন্যা অক্ষয়বাবুর আমন্ত্রণ লিপি গেছে। মায়ের বিশ্বাস, বৃহৎ ব্যাপারে মৈত্রেয়ীর অগ্নি পরীক্ষা হয়ে যাবে। আমার উপর ভার পড়েছে তাদের নিয়ে যাবার। মা আর কাউকে নিয়ে যাবার কথা বলে দেননি? হ্যাঁ, অনু দিদিকেও নিয়ে যেতে হবে। কলেজের ছেলেরা যদি কেউ যেতে চায় তারাও। তোর বৌদিদির কোনো ফরমাস নেই? না। নিচে আবার মোটরের শব্দ পাওয়া গেল। হর্নের চেনা আওয়াজ কানে আসিতেই বন্দনা জানালা দিয়া মুখ বাড়াইয়া বলিল, মাসিমার গাড়ি, আমি দেখি গে মুখুজ্জেমশাই, আপনি সন্ধ্যান্নিক সেরে নিন, দেরি হয়ে যাচ্ছে। বলিয়া বাহির হইয়া গেল। আমিও যাই, হাত মুখ ধুই গে, ঘণ্টাখানেক পরে আসব। বলিয়া দ্বিজদাসও চলিয়া গেল। বিপ্রদাসের পূজা আহ্নিক সমাপ্ত হইল। আজ খাবার ফলমূল দিয়া গেল অন্নদা। মাসির বাড়ি হইতে যে মেয়েটি নিতে আসিয়াছে, বন্দনা ব্যস্ত আছে তাহাকে লইয়া, এই খবর সেই দিল। দ্বিজদাস যথা সময়ে ফিরিয়া আসিল। হাতে তাহার বিরাট ফর্দ। কলিকাতার অর্ধেক জিনিস কিনিয়া গাড়ি বোঝাই করিয়া চালান দিতে হইবে। দুই ভাইয়ে এই লইয়া যখন ভয়ানক ব্যস্ত, তখন দরজার বাহির হইতে প্রার্থনা আসিল, মুখুজ্জেমশাই, আসতে পারি কি? পায়ে কিন্তু আমার জুতো রয়েছে। জুতো? তা হোক, এসো। বন্দনা ঘরে আসিয়া প্রবেশ করিল। যে বেশে বলরামপুরে তাহাকে প্রথম দেখা গিয়েছিল, এ সেই বেশ। বিপ্রদাস অত্যন্ত বিস্ময়ে জিজ্ঞাসা করিল, কোথাও যাচ্ছ নাকি বন্দনা? হ্যাঁ, মাসিমার বাড়িতে। কখন ফিরবে? ফেরবার কথা তো জানি নে মুখুজ্জেমশাই। এই বলিয়া হেঁট হইয়া সে বিপ্রদাসকে প্রণাম করিল, কিন্তু অন্য দিনের মতো পায়ে হাত দিয়া স্পর্শ করিল না, মুখ তুলিল না। শুধু কপালে হাত ঠেকাইয়া দ্বিজদাসকেও নমস্কার করিল। তাহার পরে ঘর হইতে বাহির হইয়া গেল। দ্বিজদাস জিজ্ঞাসা করিল, বন্দনা হঠাৎ চলে গেলেন কেন? আমার এসে পড়াটাই কারণ নাকি? বিপ্রদাস বলিল, না, ওর বাবা টেলিগ্রাম করেছেন মাসির বাড়িতে গিয়ে থাকতে, যতদিন না বোম্বাইয়ে ফিরে যাওয়া ঘটে। কিন্তু হঠাৎ মাসি বেরুলো কোথা থেকে? বন্দনা তো আমার সঙ্গে প্রায় কথাই কইলেন না, সর্বক্ষণ আড়ালে আড়ালে রইলেন। তারপর সকাল হতে না হতেই দেখছি সরে পড়লেন। একটা নমস্কার করে গেলেন সত্যি, কিন্তু সেও মুখ ফিরিয়ে। আমার বিরুদ্ধে হলো কি তার? প্রশ্নের জবাবটা বিপ্রদাস এড়াইয়া গেল এবং মাসির ব্যাপারটা সংক্ষেপে জানাইয়া কহিল, আমার অসুখে ভয় পেয়ে এই মাসির বাড়ি থেকে অনুদি ওকে ডেকে এনেছিলেন আমার শুশ্রূষা করতে। যথেষ্ট করেছে, ওর কাছে তোদের কৃতজ্ঞ হওয়া উচিত। দ্বিজদাস বলিল, উচিত নয় বলি নে, কিন্তু আপনাকে সেবা করতে পাওয়াটাও তো একটা ভাগ্য। সে মূল্যটা যদি উনিও অনুভব করতে পেরে থাকেন, তো কৃতজ্ঞতা ওর কাছেও আমাদের পাওনা আছে। বিপ্রদাস সহাস্যে কহিল, তুই ভারী নরাধম। দ্বিজদাস বলিল, নরাধম, কিন্তু নির্বোধ নই। আমার কথা যাক, কিন্তু এই সেবা করার কথাটা মায়ের কানে গেলে উনি চিরকাল আমাদের মাকেই কিনে রাখবেন, সেই কি সোজা সম্পদ? শুনিয়া বিপ্রদাস হাসিল, কহিল, মাকে এতকাল পরে তুই চিনতে পেরেছিস বল? দ্বিজদাস বলিল, যদি পেরেও থাকি, সে শুধু আপনিই জানুন, আমি মায়ের কুপুত্র, আমি কুলাঙ্গার, তার কাছে এই পরিচয়ই থাক। একে আর নড়িয়ে কাজ নেই দাদা।
কিন্তু কেন? মা তোকে বিশ্বাস করতে পারেন, তোকে ভালো বলে ভাবতে পারেন, এ কি তুই সত্যিই চাস নে? হে অভিমানে লাভ কি বলতো? লাভ কি জানি নে, কিন্তু লোভ বিশেষ নেই। আমি আপনার স্নেহ পেয়েছি, বৌদিদির ভালোবাসা পেয়েছি, এই আমার 7 রাজার ধন। 7 জন্ম দুহাতে বিলিয়েও শেষ করতে পারবো না। কিন্তু বলিয়া ফেলিয়াই তাহার চোখ মুখ লজ্জায় রাঙা হইয়া উঠিল। হৃদয়ের এই সকল আবেগ উচ্ছ্বাস ব্যক্ত করিতে সে চিরদিন পরাণমুখ। চিরদিন নিষ্পৃহতার আবরণে ঢাকা দিয়ে বেড়ানোই তাহার প্রকৃতি। মুহূর্তে নিজেকে সামলাইয়া ফেলিয়া বলিল, এসব আলোচনা নিষ্প্রয়োজন। যেটা প্রয়োজন সে হচ্ছে এই যে, আমার চোখে বন্দনার চলে যাওয়ার ভাবটা দেখালো যেন রাগের মতো। এর মানেটা বলে দিন। মানেটা বোধহয় এই যে, তুই যখন এসে পড়েছিস তখন ওর আর দরকার নেই। এখন থেকে সেবা শুশ্রূষার ভার তোর ওপর। এই বলিয়া বিপ্রদাস হাসিতে লাগিল। দ্বিজদাস বলিল, আপনি ঠাট্টা করছেন বটে, কিন্তু আমি বলছি এইসব ইংরেজি নবিশ মেয়েগুলো এই দম্ভতেই একদিন মরবে। আপনাকে রোগে সেবা করবার দিন যেন কখনো না আসে। কিন্তু এলে প্রমাণ হতে দেরি হবে না যে দাদার সেবায় দ্বিজুকে হারানো 10টা বন্দনার সাধ্যে কুলোবে না, এ কথা তাকে জানিয়ে দেবেন। স্নেহহাস্যে বিপ্রদাসের মুখ প্রদীপ্ত হইয়া উঠিল। কহিল, আচ্ছা জানাবো, কিন্তু বিশ্বাস করবে কিনা জানি নে। তবে সে পরীক্ষার প্রয়োজন দাদার কাছে নেই, আছে শুধু একজনের কাছে, সে মা। বোঝাপড়া তোদের একটা হওয়া দরকার, বুঝলি রে দ্বিজু? দ্বিজদাস বলিল, না দাদা, বুঝলাম না। কিন্তু মা যখন, তখন বেঁচে থাকলে বোঝাপড়া একদিন হবেই। কিন্তু এখনই প্রয়োজনটা কিসের এলো এইটাই ভেবে পাচ্ছি নে। এই বলিয়া ক্ষণকাল নীরব থাকিয়া কহিল, আমার কপালে সবই হলো উল্টো। বাবা জন্ম দিলেন, কিন্তু দিয়ে গেলেন না কানাকড়ি সম্পত্তি, সে দিলেন আপনি। মা গর্ভে ধারণ করলেন, কিন্তু পালন করলেন অন্নদা দিদি, আর সমস্ত ভার বয়ে মানুষ করে তুললেন বৌদিদি, দুজনেই পরের ঘর থেকে এসে। পিতা স্বর্গ পিতা ধর্ম এবং মাতা স্বর্গাদপি গড়িয়সী, এই শ্লোক আউড়ে মনকে আর কত চাঙ্গা রাখবো দাদা, আপনিই বলুন। বিপ্রদাস কহিল, মায়ের মামলা নিয়ে আর ওকালতি করব না, সে তুই একদিন আপনিই বুঝবি। কিন্তু বাবার সম্বন্ধে যে ধারণা তোর আছে সে ভুল। অর্ধেক বিষয়ের সত্যিই তুই মালিক। দ্বিজদাস বলিল, হতে পারে সত্যি, কিন্তু বাবার মৃত্যুর পরে ঘরে দৌড় দিয়ে তার উইলখানা কি আপনি পুড়িয়ে ফেলেননি? কে বলল তোকে? এতকাল যিনি আমাকে সকল দিক থেকে রক্ষা করে এসেছেন, এ তার মুখেই শোনা। তা হতে পারে, কিন্তু তোর বৌদিদি তো সে উইল পড়ে দেখেননি। এমন তো হতে পারে বাবা তোকেই সমস্ত দিয়ে গিয়েছিলেন বলে রাগ করে আমি তা পুড়িয়েছি। অসম্ভব তো নয়। শুনিয়া কৌতুকের হাসিতে দ্বিজদাস প্রথমটা খুব হাসিয়া লইয়া কহিল, দাদা, আপনি যে কখনো মিথ্যে বলেন না। দাপরে যুধিষ্ঠিরের মিথ্যেটা নোট করে গিয়েছিলেন বেদব্যাস, আর কলিতে আপনারটা নোট করে রাখবে দ্বিজদাস। 2 হবে সমান। যা হোক, এটা বোঝা গেল বিপাকে পড়লে সবই সম্ভব হয়। আর পাপ বাড়াবেন না। বলুন, এখন থেকে কি আমাকে করতে হবে? আমাদের কারবার বিষয় আশয় সমস্ত দেখতে হবে। কিন্তু কেন, কিসের জন্য এত ভার আমি বইতে যাব আমাকে বুঝিয়ে দিন। আপনি একা পারবেন না নাকি? অসম্ভব। আমি নিষ্কর্মা অপদার্থ হয়ে যাচ্ছি? না, যাচ্ছি নে। তবু মা জিজ্ঞাসা করলে তাকে জানিয়ে দেবেন, পদার্থের আমার দরকার নেই, অপদার্থ হয়েই আমি দিন কাটিয়ে দেব, তাকে ভাবতে হবে না। আপনি থাকতে টাকা কড়ি বিষয় সম্পত্তির বোঝা আমি বইব না। শেষে কি আপনার মতো ঘোরতর বিষয়ই হয়ে উঠব নাকি? লোকে বলবে ওর শিরের মধ্যে দিয়ে রক্ত বয় না, বয় শুধু টাকার স্রোত। কিন্তু বলিতে বলিতেই লক্ষ্য করিল বিপ্রদাস অন্যমনস্ক হইয়া কি যেন ভাবিতেছে, তাহার কথায় কান দেয় নাই। এমন সচরাচর হয় না, এ স্বভাব বিপ্রদাসের নয়। একটু বিস্মিত হইয়া বলিল, দাদা সত্যিই কি চান আমি বিষয়কর্ম দেখি? যা আমার চিরদিনের স্বপ্ন, সেই স্বদেশ সেবায় জলাঞ্জলি দিই। বিপ্রদাস তাহার মুখের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া কহিল, জলাঞ্জলি দিবি এমন কথা তো তোকে কোনোদিনই বলি নে দ্বিজু। যা তোর স্বপ্ন সে তোর থাক, চিরদিন থাক।
তবু বলি, সংসারের ভার তুই নে। কিন্তু কেন বলুন? কারণ না জানলে আমি কিছুতেই এ কথা মানব না। বিপ্রদাস এক মুহূর্ত মৌন থাকিয়া বলিল, এর কারণ তো খুবই স্পষ্ট দ্বিজু। আজ আমি আছি, কিন্তু এমন তো ঘটতে পারে আর আমি নেই। দ্বিজদাস জোর দিয়া বলিয়া উঠিল, না, ঘটতে পারে না। আপনি নেই, কোথাও নেই, এ আমি ভাবতে পারি নে। তাহার বিশ্বাসের প্রবলতা বিপ্রদাসকে আঘাত করিল, কিন্তু হাসিয়া বলিল, সংসারে সবই ঘটে রে, এমনকি অসম্ভব। এই কথাটা ভাবতে যারা ভয় পায় তারা নিজেদেরকে ঠকায়। আবার এমনও হতে পারে আমি ক্লান্ত, আমার ছুটির দরকার, তবু দিবি না তুই? না দাদা, পারবো না দিতে। তার চেয়ে ঢের সহজ আপনার আদেশ পালন করা। বলুন, কবে থেকে আমাকে কি করতে হবে? আজ থেকে এ সংসারের সব ভার নিতে হবে। আজ থেকেই? এতই তাড়াতাড়ি? বেশ, তাই হবে। আপনার অবাধ্য হব না। এই বলিয়া সে চলিয়া গেল, কিন্তু শুনিতে পাইল দাদার কথা। তোকে বলতে হবে না রে, আমি জানি আমার অবাধ্য তুই নয়।